ওকে আমরা শুরু করতে পারি। রেকর্ডিং অন করে দিয়েছি। আজকে আপনাদের ব্যাচের আ ২য় ফ্রি ক্লাস দেওয়ানি কার্যবিধির উপর। ইনশাআল্লাহ আ যারা অন্য কাজে ব্যস্ত আছেন, মনোযোগটা অন্যান্য দিকে আছে, মানে ক্লাসের দিকে মনোযোগ নেই বা হচ্ছে আ অন্যদিকে অন্যমনস্ক হয়ে আছেন, দয়া করে ক্লাসের দিকে মনোযোগ নিয়ে আসবেন। চোখ বন্ধ করে কথাগুলো শুনতে পারেন। খুবই উপকারে আসবে। দেওয়ানি কার্যবিধির যে ভীতি, আমি কেন বলেছি? দেওয়ানি কার্যবিধি একটা কঠিন সাবজেক্ট। সবার কাছেই মনে হয়। ইচ্ছা করলে ওরিয়েন্টেশন ক্লাসটা আপনাদের আ সুনির্দিষ্ট প্রতিকার আইন বা তামাদি আইন থেকে নিতে পারতাম। তাতে করে হয়তোবা আমার অ্যাডভার্টাইজমেন্ট বা হচ্ছে মার্কেটিংটা বেশি হতো। আপনারা সহজ মনে হতো আইনগুলো পড়তে গিয়ে। সেটা আমি করিনি। যে আপনারা ফ্রি ক্লাস করতেছেন অন্ততপক্ষে কিছু একটা নিয়ে যান ক্লাস থেকে। যে অন্ততপক্ষে যে না হ্যাঁ, ফ্রি ক্লাস করেছি কিন্তু এখান থেকে একটা সাহস পেয়েছি। অঙ্ক করে যদি আমরা একেবারেই ট্রু সেন্স এ বোঝার চেষ্টা করি, অন্যমনস্ক হয়ে থাকলে দয়া করে ক্লাসের দিকে মনোযোগ দিবেন। অন্য সবকিছু ঝেড়ে ফেলে দেন। আমাদের বার কাউন্সিলের যে পরীক্ষা, এখানে এমসিকিউ পরীক্ষা হলো ১০০ মার্কের। লিখিত পরীক্ষা হলো ১০০ মার্কের। যদিও কথাগুলো গতকালকে বলেছি। এই যে ১০০ মার্কের পরীক্ষা, এই ১০০ মার্কের পরীক্ষা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় এই সিপিসি থেকে দেওয়ানি কার্যবিধি থেকে ২০ মার্ক এবং লিখিত পরীক্ষায় এই দেওয়ানি কার্যবিধি থেকে ৩০ মার্ক। তাহলে টোটাল কত নম্বর হলো, কত মার্ক হলো আমাদের দেওয়ানি কার্যবিধি থেকে? টোটাল হলো ৫০ নাম্বার। আপনি যদি সত্যিকার অর্থে এক চান্স আইনজীবী হতে চান, আমাদের মিশন ভিশন হলো এক চান্সে আইনজীবী হওয়া। এই বার কাউন্সিলের পরীক্ষা আমরা বারবার দিব না। একবারই দিব, একবারই আমাদের সনদ লাগবে। দরকার হয় আমরা হচ্ছে আগেভাগে প্রিপারেশন নিব। তে পড়া অবস্থায় প্রিপারেশন নিব। সদ্য ল গ্র্যাজুয়েট হয়েছি এখন থেকেই প্রিপারেশন নিব। কিন্তু এই বার কাউন্সিলের পরীক্ষায় একবার ফেল করে হচ্ছে মন ভাঙা যাবে না। তাহলে আমরা বলেছি যে যারা সত্যিকার অর্থেই এক চান্সে আইনজীবী হতে চান, আপনাদের এই দেওয়ানি কার্যবিধিকে ভালোবাসতে হবে। দেওয়ানি কার্যবিধিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। কেন পড়বেন আপনি? কারণ এই একটা সাবজেক্ট যে দেওয়ানি কার্যবিধি এখানে এমসিকিউ পরীক্ষায় ২০ মার্ক, লিখিত পরীক্ষায় ৩০ মার্ক। টোটাল ৫০ মার্ক। তাহলে আমাদের এমসিকিউ পরীক্ষায় হলো ১০০ মার্ক, লিখিত পরীক্ষায় ১০০ মার্ক। টোটাল ২০০ নম্বর। এই ২০০ নম্বর থেকে আমাদের শুধুমাত্র একটা সাবজেক্ট দেওয়ানি কার্যবিধি, যে দেওয়ানি কার্যবিধি থেকে আমরা পাচ্ছি হচ্ছে ৫০ নম্বর। এভাবে কিন্তু আমরা কখনোই কল্পনা করিনি। অথচ আপনাদের বিভিন্ন একাডেমি যারা ক্লাস নিচ্ছে ওনারা হচ্ছে বোর্ডে অঙ্কন করে মেথড তৈরি করে আপনাদেরকে দেখাবে যে আ এই সিপিসি না পড়লেও আপনি হচ্ছে পরীক্ষায় পাস করতে পারবেন, এমসিকিউ পরীক্ষায় পাস করতে পারবেন। আমি তাদের সাথে একমত যে সিপিসি আপনি যদি এখন এমসিকিউর জন্য নাও পড়েন, বড়জোর আপনি এমসিকিউ পাস করতে পারবেন। এটা আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি না। কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি আইনজীবী হতে চান তাহলে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষায় পাস করলে তো আর আপনি আইনজীবী হবেন না। আপনাকে লিখিত পরীক্ষায়ও পাস করা লাগবে। আপনাকে ভাইভা পরীক্ষায়ও পাস করা লাগবে। তাহলে এমসিকিউ রিটেন ভাইভা ৩ ধাপের পরীক্ষায় যদি আপনি কৃতকার্য হন, তাহলেই আপনি কি হবেন? তাহলেই আপনি অ্যাডভোকেট হবেন। এখন থেকে যদি আপনি দেওয়ানি কার্যবিধি ভালো করে না পড়েন, তাহলে আল্টিমেটলি যেটা হবে, সেটা হলো আপনার লিখিত পরীক্ষা খারাপ হবে। এখন বলতে পারেন যে একবার লিখিত পরীক্ষা ফেল করলে ২য় বার লিখিত পরীক্ষা দেয়া যায়। হ্যাঁ, দিতে পারবেন। দেখবেন যে অনেকে আছে ২য় বার লিখিত পরীক্ষাও ফেল করে। এই পেশা থেকে একটা বাজে তিক্ত অভিজ্ঞতা নিয়ে তারপরে হচ্ছে দেখবেন যে এখান থেকে ব্যাক করে। পরবর্তীতে বিদেশ চলে যায়। বিদেশ থেকে আবার যখন সার্কুলার দেয়, তখন আবার হচ্ছে আপনার পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়। মানে একটা হযবরল অবস্থা। আমি আপনাদেরকে আবারও বলতেছি যারা সত্যিকার অর্থেই কালো কোট, কালো টাই, কালো গাউন পড়তে চান, আইনজীবী হতে চান, আপনারা অবশ্যই দেওয়ানি কার্যবিধি ভালো করে পড়বেন। দেওয়ানি কার্যবিধিকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। লিখে রাখেন যে আমাকে অ্যাডভোকেট হতে হলে দেওয়ানি কার্যবিধি ভালো করে পড়তে হবে। এখন আপনাদের তো মনে হয় যে দেওয়ানি কার্যবিধি কঠিন। দেওয়ানি কার্যবিধি পারি না। কিন্তু এটা একেবারেই কঠিন সাবজেক্ট না। আমরা হচ্ছে টেক ইট ইজি। আমাদের পরবর্তী এমসিকিউ পরীক্ষা। সবাই একদম ঠান্ডা মাথায় ট্রু সেন্স এ বোঝার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। চোখ বন্ধ করেও শুনতে পারেন। যদিও আমি আমার ভিডিও অন করে রেখেছি। আপনারা চোখ বন্ধ করেও শুনতে পারেন। আমাদের পরবর্তী এমসিকিউ পরীক্ষা ২৯/১১/২০২৫। আমাদের সকলের স্বপ্ন আইনজীবী হওয়া। আইনজীবী হওয়ার জন্য আমাদের ২৯/১১/২০২৫ তারিখের যে পরীক্ষা, সেই পরীক্ষায় পাস করা লাগবে। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ২৯/১১/২০২৫ তারিখের যে বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা, সেই পরীক্ষায় কৃতকার্য হয়েছি। আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু ক্লাসে ঢুকে গেছি। তারপরে আমাদের লিখিত পরীক্ষা। আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন,
সকলেই লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আসি ভাইবা পরীক্ষা। ভাইবা পরীক্ষাতেও আপনারা সকলে কৃতকার্য হয়েছেন। ৩ বার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার স্বপ্ন পূরণ হয়েছে। আপনি অ্যাডভোকেট হয়েছেন। এখন অ্যাডভোকেট হওয়ার পর অনেকেই আছেন কোর্ট প্র্যাকটিস করেন নাই। কোর্টে যান নাই। একেবারেই যান নাই এরকম অনেকেই আছেন। সনদ হওয়ার পর রেগুলার সিনিয়রের সাথে কোর্টে যাচ্ছেন, অ্যাডভোকেট হয়েছেন। স্বপ্ন দেখতেছেন যে আপনার একটা চেম্বার হবে। আমি যে চেম্বারে বসে আছি, আমার ২ টা চেম্বার আছে আপনাদের দোয়ায়। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক কিছুই হয়েছে অল্প সময়ে। অনেক কষ্টে, অনেক সাধনার ফল কিন্তু। আপনি যেদিন কোর্টে যাবেন, সিনিয়রের অনেক বড় একটা চেম্বার দেখবেন। সেখানে অনেক, অনেক ক্লায়েন্ট, সিনিয়র দৈনিকই লাখ, লাখ টাকা ইনকাম করতেছে। আপনি একেবারেই বিগিনার, নতুন। আপনার সনদ হয়েছে, আপনি অ্যাডভোকেট। এখন আপনি সিনিয়রের সাথে প্র্যাকটিস করতেছেন। প্র্যাকটিস করার প্রাক্কালে আপনার মাথায় একটা জিনিস কাজ করতেছে। কিছু, কিছু ক্লায়েন্ট আপনার আসা শুরু করেছে। ফোন দেয় আপনাকে, জিজ্ঞাসা করে, খোঁজ খবর নেয়। কিন্তু মামলা এখনো আসে না ওইভাবে। একটা পর্যায়ে গিয়ে ৬ মাস, ১ বছর যাওয়ার পর মামলা আসাও শুরু হয়েছে। আপনি একজন অ্যাডভোকেট, আপনার স্বপ্নে, কল্পনায়, ধ্যানে একটা জিনিসই কাজ করে। যে সনদ তো হয়েছে, এখন তো আমার একটা চেম্বার প্রয়োজন। ধরেন আলহামদুলিল্লাহ আপনাদের সেই স্বপ্নটাও পূরণ হয়েছে। স্বপ্ন কিন্তু একদিনে পূরণ হবে না। সেই স্বপ্নটাও পূরণ হয়েছে। আপনি আলহামদুলিল্লাহ অ্যাডভোকেট হয়েছেন। চোখ বন্ধ করে কথাগুলো শুনতে পারেন। আপনি পরবর্তী এমসিকিউ পরীক্ষায় পাস করেছেন, লিখিত পরীক্ষায় পাস করেছেন, ভাইভা পরীক্ষায় পাস করেছেন। আলহামদুলিল্লাহ অ্যাডভোকেট হয়েছেন, কোর্টে যাচ্ছেন, সিনিয়রের সাথে আছেন। এখন আপনি স্বপ্ন দেখতেছেন যে আপনার একটা চেম্বার হবে। আলহামদুলিল্লাহ আপনাদের সেই স্বপ্নটাও পূরণ হয়েছে। এবং আপনারা যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, যেহেতু দেওয়ানি কার্যবিধি ক্লাস, আপনারা সবাই সিভিল সাইডে প্র্যাকটিস করেন। দেওয়ানি মামলা করেন। আপনারা হচ্ছে সিভিল লইয়ার। আজকে হলো ২০/৯/২০২৫। এখন আমাদের ঘড়িতে হলো ১০টা ১৪। ঘড়িতে ১০টা ১৪। ধরেন এখন ২০/৯/২০২৫ই আজকে। আপনি আপনার চেম্বারে বসা আছেন। এখন সময় হলো ১০টা ১৫ নয়, ৭টা ১৫। চোখ বন্ধ করে ইমাজিন করেন। হয়ে যাবে একদিন, স্বপ্ন দেখাচ্ছি না। আমিও এরকম ছিলাম আপনাদের মতো। খুবই স্বপ্ন ছিল একটা চেম্বার হবে। হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবই হয়ে গেছে। আপনাদেরও হবে। চোখ বন্ধ করে সেই স্বপ্নগুলো দেখতে পারেন। আপনার চেম্বার হয়েছে আজকে হলো আপনার ২০/৯/২০২৫। এখন বাজে সন্ধ্যা ৭টা ১৫। আপনি আপনার চেম্বারে বসা আছেন। আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে বললেন যে আপনার জন্য চিনি ছাড়া একটা রং চা নিয়ে আসার জন্য। আদা বাড়িয়ে দিয়ে। আপনার জুনিয়র, আপনার অ্যাসিস্ট্যান্ট আপনার জন্য একটা চিনি ছাড়া রং চা নিয়ে আসলো। আপনি রং চা খাচ্ছেন চেম্বারে বসে। চিনি ছাড়া রং চা। এবং আপনার সহকারীকে বললেন যে আগামীকালকে রবিবার তো কোর্টের ১ম দিন তো কি, কি শুনানি আছে ফাইলগুলো একটু বের করেন। তো ডায়েরিটা বের করলেন আপনার। ডায়েরিটা বের করে দেখলেন যে আগামীকালকে হচ্ছে আপনার ডায়েরিতে ১৫ টা মামলা আছে। আপনি আপনার সহকারীকে বললেন যে ১৫ টা ফাইল র‍্যাক থেকে বের করেন। আপনি সেই ফাইলগুলো বের করে দিল আপনার সহকারী। আপনি রং চা খাচ্ছেন, আপনার ফাইলগুলো দেখতেছেন এবং আগামীকালকে ওই ১৫ টা মামলায় আপনার যেই কজ অফ অ্যাকশন নিতে হবে, যেই ব্রিফ নিতে হবে সেগুলো আপনি রেডি করতেছেন। কোনটায় পিটিশন, কোনটায় হাজিরা, কোনটায় হচ্ছে আপনার হচ্ছে অন্যান্য প্রার্থনার যেই ব্রিফ গুলো আছে, ড্রাফটিং যেগুলো আছে সেগুলো রেডি করতেছেন এবং রং চা খাচ্ছেন। আমিও খাচ্ছি। আপনাদেরও হবে ইনশাআল্লাহ। এমন সময় আপনার চেম্বারে এসে হাজির। কে হাজির? মিস্টার রহিম সাহেব এসে হাজির। আইসা বলতেছে যে, "স্যার, আমার সব শেষ। আমাকে বাঁচান।" এই কথা বলার পর রহিম সাহেব আপনাকে এই কথা বলতেছে, "স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান।" আপনার চেম্বারে রহিম সাহেব এসে হাজির। আপনার মক্কেল
হ্যাঁ, রহিম সাহেব চলে আসলো আপনার চেম্বারে। আইসা বলতেছে যে, "স্যার আমাকে বাঁচান, আমাকে বাঁচান।" আপনি রহিম সাহেবের দিকে তাকালেন। বললেন, "কি হইছে রহিম সাহেব?" তখন সে একই কথা বারবার বলে। ক্লায়েন্টরা কিন্তু এরকম করে যে, "স্যার আমাকে বাঁচান।" দিলেন ধমক। "এই বেটা চুপ করে বস, এখানে বস।" রহিম সাহেবকে দেখলেন যে তার অবস্থা খুবই খারাপ। সে একদম ঘেমে-টেমে একাকার অবস্থা। হ্যাঁ? এবং সে থরথর করে কাঁপতেছে। এরকম পরিস্থিতিতে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, চোখ বন্ধ করেও শুনতে পারেন। আমরা কিন্তু দেওয়ানি কার্যবিধির ক্লাসে ঢুকে যাচ্ছি। আমরা কিন্তু একেবারেই ট্রু সেন্স এ দেওয়ানি কার্যবিধির ক্লাসে এন্ট্রি করেছি। তখন রহিম সাহেবকে আপনি কি জিজ্ঞাসা করবেন? আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দিলেন যে রহিম সাহেবের জন্য একটা ঠান্ডা নিয়ে আসো। এসির ভলিউমটা কমিয়ে দাও, ফ্যানটাও ছেড়ে দাও। রহিম সাহেব আগে স্বাভাবিক হোক। রহিম সাহেব কিছুক্ষণ যাওয়ার পর স্বাভাবিক হলেন। স্বাভাবিক হওয়ার পর এইবার রহিম সাহেবকে জিজ্ঞাসা করলেন, "জি, এখন বলেন আপনার কি হয়েছে?" ওই রহিম একই কথা, "স্যার আমাকে বাঁচান।" দিলেন আরেকটা ধমক। দেওয়ার পর বললেন যে, "আবার ভালো করে বলেন কি হয়েছে?" পরে রহিম সাহেব আপনাকে বললেন, আপনার মক্কেল আপনাকে বললেন যে, "স্যার, আমাকে তো করিম নামক এক ব্যক্তি এবং তার সাথে আরো ১৫-২০ জন এসে আমাকে আমার সম্পত্তি থেকে কি করেছে? আমার একটা ১০% সম্পত্তি আছে, সেই সম্পত্তি থেকে বেদখল করেছে।" তখন আপনি রহিম সাহেবকে জিজ্ঞাসা করলেন, "কি বলেন, তাই নাকি?" "হ স্যার, আমার সব শেষ।" তখন আইনগতভাবে যদি আপনি রহিম সাহেবকে পরামর্শ দেন, তাহলে কি পরামর্শ দিবেন? একজন আইনজীবী হিসাবে, সিভিল লয়ার হিসেবে, একজন দেওয়ানি মামলায় বিশেষজ্ঞ হিসেবে। আপনি রহিম সাহেবকে বললেন, আপনি যেহেতু সম্পত্তি থেকে বেদখল হয়ে গিয়েছেন, তাহলে এই ক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা করতে পারবেন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় সত্যসহ দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন। এই পরামর্শ আপনি রহিম সাহেবকে দিলেন। এখন রহিম সাহেব বলল যে, "আমি মূর্খ-সূর্খ মানুষ স্যার। আমি তো ৮ ধারা ৯ ধারা এগুলো কিছুই বুঝি না। স্যার আপনি আমার জন্য যেটা ভালো মনে হয় সেটাই করে দেন। সেই মামলাটাই আপনি করে দেন।" তখন আপনি চিন্তা করলেন যেহেতু রহিম সাহেব আপনাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, তো ৯ ধারায় মামলা করলে পরবর্তীতে ৮ ধারার একটা ঝামেলা থেকেই যায়। সেজন্য আপনি রহিম সাহেবের পক্ষে আপনার মক্কেল রহিম সাহেবের পক্ষে কি করলেন? ৮ ধারায় মামলা করার প্রস্তুতি নিলেন। এবং রহিম সাহেবকে জিজ্ঞাসা করলেন যে, "আপনি যে ওই ১০% জমির মালিক, কিভাবে মালিক হয়েছেন আপনি? কাগজপত্র দেন।" তখন রহিম সাহেব তার কাছে পুরানো একটা ফাইল ছিল। এই কথাগুলো আমি কখনো ভিডিও অন করে বলি না। আপনাদেরকে চোখ বন্ধ করে শোনার কথা বলি। ফাইল দিল, "এই যে স্যার এই যে দেখেন পুরাতন একটা ফাইল আপনাকে দিল। আপনি সেই ফাইলের যে কাগজপত্রগুলো আছে সেগুলো একে, একে আপনি হচ্ছে দেখলেন। দেখে আপনি বুঝতে পারলেন যে না ঠিকই তো আছে। এই সম্পত্তির মালিক তো রহিম সাহেবই বটে। তাহলে রহিম সাহেব ১০% জমির মালিক ছিল। তাকে করিম কর্তৃক তার সাথে আরো ১৫-২০ জন তাকে বেআইনিভাবে কি করেছে? বেদখল করেছে। তাহলে বেদখল করার কারণে সে আপনার কাছে এসেছে। আপনার মক্কেলের পক্ষে আপনি আইনগত পরামর্শ দিন। আইনগত পরামর্শ হিসাবে আপনি কি করলেন? তার কাছ থেকে সমস্ত কাগজপত্র নিলেন। কাগজপত্র নিয়ে আপনি আপনার চেম্বারে বসে কি করলেন? আপনি হচ্ছে মামলা লিখলেন। অর্থাৎ আর্জি গঠন করলেন। আর্জি গঠন করার পর সেই আর্জি যখন লেখা হয়ে গেল, সেই আর্জিটা নিয়ে কোথায় জমা দিলেন? বিজ্ঞ দেওয়ানি আদালতে নিয়ে জমা দিয়ে আসলেন। তাহলে আপনারা সবাই বলবেন, আপনারা যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, আপনারা কোন পক্ষের লইয়ার আজকের ক্লাসে? এই যে রহিম সাহেবের পক্ষে আপনারা মামলা করলেন। আপনারা কোন পক্ষের লইয়ার? বাদী পক্ষের। বাদী পক্ষের। বাদী পক্ষের। ভেরি গুড। তাহলে প্লেইন্টিফ। আপনারা যে বাদী পক্ষ। প্লেনটিভ, ভেরি গুড। তাহলে আপনারা যে বাদী পক্ষের লইয়ার, এখন বিবাদী পক্ষে একজন লইয়ার লাগবে না? করিম সাহেবের একজন আইনজীবী লাগবে না? এই যে আপনারা অবশ্যই। মিস্টার রহিম সাহেবের পক্ষে বাদী হয়ে মামলা করলেন। তাহলে এই মামলায় করিম সাহেবকে করলেন বিবাদী। তার সাথে আরো ১৫-২০ জন যাদেরকে বিবাদী করলেন। তাহলে এই ১৫-২০ জনের পক্ষে করিম সাহেবের পক্ষে আমি অ্যাডভোকেট আব্দুল আল মামুন হলাম বিবাদী। এই যে মামলাটা, এই মামলাটাই তো আপনার অ্যাডভোকেট হওয়ার পর আপনার চেম্বারে আসবে। অর্থাৎ এই মামলাগুলোই করবেন। এই যে মামলাটার কথা বললাম, আপনারা হলেন বাদী পক্ষে, আমি হলাম বিবাদী পক্ষে। আপনারা মিস্টার রহিম সাহেবের পক্ষে, আমি হলাম করিম সাহেবের পক্ষে। এই মামলাটা বিজ্ঞ আদালতের দায়ের থেকে শুরু করে যেইভাবে চলবে, দায়ের থেকে শুরু করে একেবারে রায় ডিক্রি এবং চূড়ান্তভাবে যেভাবে হচ্ছে পক্ষদ্বয়ের অধিকার নির্ধারিত হবে, যেভাবে চলবে, ঠিক সেইভাবেই হচ্ছে আমরা এই দেওয়ানি কার্যবিধি পড়ে ইনশাল্লাহ শেষ করব।
সবাই যুক্ত থাকবেন। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। স্ক্রিন শেয়ার দিচ্ছি। আপনারা যদি বুঝতে সমস্যা হয়, ক্লাস চলাকালীন হ্যান্ড রেইজ করবেন। আপনাদেরকে কোয়েশ্চেন করার সুযোগ দেওয়া হবে। এবং আপনাদের আপনাদের যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, আমি বলতে পারি যে ইনশাআল্লাহ আপনারা যারা বলেন যে দেওয়ানি কার্যবিধি পারি না, বুঝি না, গল্পটা যদি মাথায় রাখতে পারেন, আশা করি গল্পটা ভালো করেই মাথায় নিয়েছেন। এই গল্পটা যদি মাথায় রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের দেওয়ানি কার্যবিধি একেবারেই পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস চলাকালীন সময়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয়, আমি সবাইকে ম্যানুয়ালি মিউট করে দিয়েছি। আপনারা দয়া করে হ্যান্ড রেইজ করবেন। আমরা হচ্ছে আজকের ক্লাসে আমরা এই যে মানুষ, হিউম্যান বিং, আমরা কিসের উপর দাঁড়িয়ে আছি? আমরা হচ্ছে আমাদের কঙ্কালের উপর দাঁড়িয়ে আছি। আমাদের ভিতরে কি আছে? স্কেলেটন আছে, কঙ্কাল আছে। ঠিক দেওয়ানি কার্যবিধিরও কি আছে? একটা স্কেলেটন আছে বা একটা কঙ্কাল আছে। আজকের ক্লাসে আমরা হচ্ছে সেই দেওয়ানি কার্যবিধির যে কঙ্কাল বা স্কেলেটন সেটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের পরিচিত যদি কাছে কেউ থাকে, যেহেতু ফ্রি ক্লাস আপনারা ইচ্ছা করলে লিংক শেয়ার করতে পারেন আজকের ক্লাসের লিংক। আমরা প্রথমেই পড়ব হচ্ছে দেওয়ানি মোকদ্দমার পর্যায়। অর্থাৎ দেওয়ানি কার্যবিধির যে কঙ্কাল আছে, দেওয়ানি কার্যবিধির যে স্কেলেটন আছে সেটা দিয়ে হচ্ছে আমরা পড়া শুরু করব। আপনাদেরকে যে পিডিএফ ফাইল শেয়ার করেছি, সেটার হচ্ছে কত নম্বর পৃষ্ঠা আমি বলে দিচ্ছি। এবং এখানে সর্বশেষ যে ২০২৫ সালের পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র সহ যুক্ত করা আছে। অর্থাৎ সবচেয়ে আপডেটেড ভার্সনের ফুল সাবজেক্টের পিডিএফটা আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দিয়েছি। ওকে, দেওয়ানি মোকদ্দমার পর্যায়। আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। জি, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন কি? আনমিউট করা হয়েছে আপনাদেরকে। না, দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ, এখন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, ওকে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। দেন আবার আমি শেয়ার দিচ্ছি। ওকে, আমরা হচ্ছে ১ম এ পড়ব হচ্ছে দেওয়ানি কার্যবিধির কঙ্কাল অর্থাৎ দেওয়ানি মোকদ্দমার পর্যায়। দেওয়ানি মোকদ্দমার যে পর্যায় আছে সেটাকে ৩ টা ভাগে কি করা হয়েছে? ৩ টা ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি? প্রি ট্রায়াল স্টেজ, ট্রায়াল স্টেজ এবং পোস্ট ট্রায়াল স্টেজ। প্রি ট্রায়াল স্টেজ, ট্রায়াল স্টেজ এবং পোস্ট ট্রায়াল স্টেজ। প্রি ট্রায়াল স্টেজ মানে হলো কি? প্রি ট্রায়াল স্টেজ হলো বিচার পূর্ব পর্যায়। একটু লিখে রাখতে পারেন যে প্রি ট্রায়াল স্টেজ হলো কি? প্রি ট্রায়াল স্টেজ হলো বিচার পূর্ব পর্যায়। আর ট্রায়াল স্টেজ মানে কি? ট্রায়াল স্টেজ মানে হলো বিচার পর্যায়। আর পোস্ট ট্রায়াল স্টেজ হলো কি? বিচার পরবর্তী পর্যায়। প্রি ট্রায়াল স্টেজে বিচার পূর্ব পর্যায়ে আপনি আপনার চেম্বারে বসা ছিলেন। আপনার চেম্বারটাও কি? আপনার যে চেম্বার সেটা আদালতের অংশ। কেস রেফারেন্স আছে। তাহলে প্রি ট্রায়াল স্টেজে সর্বপ্রথম কাজ কি ছিল আপনার? একজন সিভিল লয়ার হিসেবে, একজন সিভিল প্র্যাকটিশনার হিসেবে যারা যুক্ত হয়েছেন আশা করি শেষ পর্যন্ত থাকবেন। ইনশাআল্লাহ আমরা দুর্দান্ত একটি ক্লাস করব এই দেওয়ানি কার্যবিধির উপর। প্রি ট্রায়াল স্টেজে বা বিচার পূর্ব পর্যায়ে একজন আইনজীবী হিসাবে আপনার কাছে যখন মক্কেল রহিম সাহেব আসলো, আপনি তার কাছ থেকে কাগজপত্র নিয়েছেন। কাগজপত্র নিয়ে কি করেছেন? আরজি গঠন করেছেন। তাহলে আরজি গঠন কোথায় আছে দেওয়ানি কার্যবিধির? দেওয়ানি কার্যবিধির ৭ আদেশে আছে। তাহলে সর্বপ্রথম একজন আইনজীবী হিসাবে, একজন সিভিল লয়ার হিসাবে আপনার কাছে যখন মক্কেল রহিম সাহেব আসলো, আপনি তার পক্ষে কি করেছেন? আদেশ ৭ অনুযায়ী আরজি গঠন করেছেন। এখন আরজি গঠন হয়ে যাওয়ার পর আপনি আপনার মক্কেল রহিম সাহেবের জন্য কি করেছেন? ধারা ২৬ এবং আদেশ ৪ অনুযায়ী দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন। তাহলে আপনি একজন সিভিল লয়ার, আপনার চেম্বারে ক্লায়েন্ট মিস্টার রহিম আসলো।
রহিম সাহেব আসার পর তার কাছ থেকে সমস্ত বয়ান এবং কাগজপত্র নিলেন। কাগজপত্র নিয়ে আপনি চেম্বারে বসে সর্বপ্রথম মিস্টার রহিম সাহেবের পক্ষে মামলা লিখলেন। অর্থাৎ ড্রাফটিং করলেন যেটাকে আমরা বলি। ড্রাফট করলেন। এখন ড্রাফট করার পর সেগুলো ফাইনাল কার্ডিস পেপারে প্রিন্ট দিলেন। প্রিন্ট দিয়ে হচ্ছে কি করলেন? আরজি গঠন করলেন আদেশ ৭ অনুযায়ী এবং ধারা ২৬ এবং আদেশ ৪ অনুযায়ী কি করলেন? দেওয়ানি মোকদ্দমা দায়ের করলেন। কিসের মাধ্যমে করলেন? এই আরজি দাখিলের মাধ্যমে। এখন দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন আপনারা বাদী পক্ষের লইয়ার। একদম ট্রু সেন্সে চোখ বন্ধ করে শুনতে পারেন বা স্ক্রিনটা খেয়াল করতে পারেন। খুবই উপকৃত হবেন ইনশাআল্লাহ। এখন আপনি একজন আইনজীবী হিসাবে রহিমের পক্ষে দেওয়ানি মামলা করেছেন। দেওয়ানি মামলাটা কার বিরুদ্ধে করেছেন? দেওয়ানি মামলাটা করেছেন হচ্ছে করিম সহ আরো ২০ জনের বিরুদ্ধে। তাহলে এই যে করিম সহ আরো ২০ জনের বিরুদ্ধে আপনি যে বাদী হয়ে হ্যাঁ, বাদী পক্ষের আইনজীবী হিসাবে যে মামলা করেছেন, তাহলে এটাকে বিবাদীকে জানাতে হবে না? করিম সাহেবকে জানাতে হবে তো। তাহলে জানানোর পন্থা কি? তাহলে সেই ক্ষেত্রে মামলা হয়ে যাওয়ার পর বিবাদীর বরাবর কি করতে হবে? বিবাদীর বরাবর সমন জারি করতে হবে। কি করতে হবে? সমন জারি। তাহলে আপনারা বাদী পক্ষে মামলা দায়ের করেছেন। কার বিরুদ্ধে মামলা করেছেন? করিম সাহেবের বিরুদ্ধে মামলা করেছেন। করিম সাহেব হলেন বিবাদী। তাহলে করিম সাহেব যে বিবাদী, তাহলে করিম সাহেবকে তো নিশ্চয়ই জানাতে হবে। তাহলে জানানোর জন্য তার বরাবর কি করতে হবে? সমন জারি করতে হবে। তাহলে সমন জারি সম্পর্কিত বিধান হচ্ছে কোথায় আছে? ধারা ২৭ থেকে ৩২ এবং আদেশ ৫ এ আছে। এখন বিবাদী আপনাদের এই গল্পে বিবাদী হলো করিম সাহেব। গল্পটা মাথায় রাখবেন সিপিসি পানিভাত, একদম পান্তা ভাত, একদম কঠিন না। বিলিভ করেন এই ৭ টা সাবজেক্টের মধ্যে দেওয়ানি কার্যবিধি সবচেয়ে হলো রসাত্মক সাবজেক্ট যদি বুঝে পড়ার চেষ্টা করেন। আর যদি না বুঝে পড়েন তাহলে হচ্ছে মনে হবে আটলান্টিক মহাসাগর। আর যদি বুঝে পড়েন তাহলে মনে হবে কি যে প্রেমিকা নিয়ে আপনার হচ্ছে কি করতেছেন? শাপলা ফুলের যেই আপনার কি বলে খাল আছে সেখানে হচ্ছে বিকেল বেলা ঘুরতে গিয়েছেন। তাহলে আমরা আটলান্টিক পাড়ি দিতে চাই না। এটাকে আমরা বুঝে পড়ার চেষ্টা করব। যারা সত্যিকার অর্থে এক চান্সে আইনজীবী হতে চান সিপিসি পড়তে হবে ভালো করে। না হলে ধরা খাবেন। ওকে। তাহলে আপনার এই মামলায় বিবাদী ছিল করিম সাহেব। করিম সাহেবের বরাবর কি করেছেন? সমন জারি করেছেন। কত ধারা অনুযায়ী? ধারা ২৭ এবং আদেশ ৫ অনুযায়ী সমন জারি করেছেন। তাহলে সমন জারি হয়ে যাওয়ার পর বিবাদী করিম হন্তদন্ত হয়ে আমি উকিল সাহেব অ্যাডভোকেট আব্দুল মামুনের চেম্বারে আসলো। আইসা কাগজপত্র দেখাইলো, "দেখেন তো স্যার কি আসছে? এগুলো তো স্যার আমি বুঝি না।" আমি বললাম করিম সাহেবকে যে, "আপনার বিরুদ্ধে তো রহিম মামলা করেছে। এটা আপনাকে জবাব দিতে হবে।" তাহলে করিম অর্থাৎ বিবাদীর সেই ক্ষেত্রে করণীয় কি? প্রি ট্রায়াল স্টেজে। বিবাদী কি করবে? করিম সাহেব আদেশ ৮ অনুযায়ী লিখিত জবাব দাখিল করবে। তাহলে আপনারা যে বাদী পক্ষে মামলা দায়ের করেছেন সেটার জবাব কে দিবে? জবাব দিবে হচ্ছে করিম সাহেব। অর্থাৎ বিবাদী। তাহলে ৮ আদেশের ১ বিধিতে বলা আছে, বিবাদী সমন পাওয়ার পর ৩০ কার্যদিবসের মধ্যে কি করতে হবে? ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। আপনারা স্ক্রিনটা জুম করে নিতে পারেন। জুম করা যায় সুন্দর করে বা ফুল স্ক্রিন দেয়া যায়। এমসিকিউ পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে যে বিবাদী সমন পাওয়ার পর কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? উত্তর কি হবে? ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। বিবাদী যদি ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আদালত কি করতে পারেন? সেক্ষেত্রে আদালত আপনাদের এই মামলার বিবাদী করিমকে আরো ৩০ কার্যদিবস সময় বৃদ্ধি করে দিতে পারেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে বিবাদী কর্তৃক সর্বমোট কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? তাহলে উত্তর হবে বিবাদী করিম সাহেব কর্তৃক সর্বমোট ৬০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। এখন আপনারা আরজি দাখিলের মাধ্যমে মামলা দায়ের করেছেন। বিবাদী কি করেছে? লিখিত জবাব দাখিল করেছে আদেশ ৮ অনুযায়ী। তাহলে বাদীর আরজি বিবাদীর লিখিত জবাব হয়ে যাওয়ার পর আদালত কি মামলায় ইস্যু গঠন করবেন? বিচার্য বিষয় গঠন করবেন? না। আদালত এই মামলায় কি করবেন না? আদালত এই মামলায় ইস্যু গঠন বা বিচার্য বিষয় গঠন করবেন না। গতকালকে অনেকেই যুক্ত হয়েছিলেন। আজকে হয়তোবা বাংলাদেশের খেলার জন্য অনেকেই যুক্ত হননি। কিন্তু বিলিভ করেন অনেকেই আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন, হ্যাঁ? জয়েন করা যাচ্ছে না কেন? জয়েন তো হওয়ার কথা।
যারা যুক্ত হয়েছেন অনেকেই হচ্ছে 29/11/2025 তারিখে অর্থাৎ পরবর্তী বার কাউন্সিল পরীক্ষায় যেদিন রেজাল্ট প্রকাশিত হবে এমসিকিউ পরীক্ষার ওই দিন হচ্ছে রাত্রেবেলা 12টা-1টার সময় ফেসবুকে পোস্ট করবে আলহামদুলিল্লাহ। অনেকেই করবেন আর অনেকেই হচ্ছে সেটা চেয়ে, চেয়ে লিখবেন ওইখানে কমেন্ট বক্সে গিয়ে কংগ্রাচুলেশন। তাহলে আমরা কি সেই কংগ্রাচুলেশন এ থাকতে চাই নাকি আপনার আলহামদুলিল্লাহ লিখতে চাই? সবাই আলহামদুলিল্লাহ লিখতে চাই। এমসিকিউ পরীক্ষায় পাস লিখতে চাই। সিরিয়াস হতে হবে জীবন নিয়ে। স্বপ্ন নিয়ে সিরিয়াস হতে হবে। যাই হোক ওদিকে যাচ্ছি না। ইস্যু গঠন। তাহলে বাদীর আর্জি বিবাদীর লিখিত জবাব হয়ে যাওয়ার পর আপনাদের বাদী মিস্টার রহিম সাহেবের আর্জি আর করিম সাহেবের লিখিত জবাব হয়ে যাওয়ার পর আদালত কিন্তু মামলায় বিচার্য বিষয় গঠন করবেন না। আদালত মামলায় বিচার্য বিষয় গঠন না করে মামলাটি কিসের জন্য পাঠাবেন? বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য পাঠাবেন। আদালত বলবেন, লার্নেড এই যে আপনারা বাদী পক্ষে, এই যে লার্নেড আপনি বিবাদী পক্ষে, আপনারা কি করেন? আদালত বলবে যে আপনারা এখানে একজন মধ্যস্থতাকারী নিয়োগ করেন। মধ্যস্থতাকারী নিয়োগ করে মামলাটি কি করেন? অল্টারনেটিভ ডিসপিউট রেজোলিউশন করেন। মধ্যস্থতা করে ফেলেন। দেওয়ানি মামলায় দীর্ঘসূত্রিতা আছে। আপনারা কি করেন? সমঝোতা করে ফেলেন। এবং এই যে সমঝোতা করার জন্য বলবে এটা আদালতের জন্য কি ধরনের আদেশ? এটা আদালত হচ্ছে বাধ্যতামূলক। বাধ্যতামূলকভাবে আমাদেরকে বলবে যে সমঝোতা করার জন্য। তাহলে লিখিত জবাব দাখিলের পর আদালত কি করবেন? আদালত হচ্ছে আদালত ৮৯ ক ধারা অনুসারে পক্ষদ্বয়কে অর্থাৎ বাদী বিবাদী রহিম করিমকে মামলাটি মধ্যস্থতা করার জন্য নির্দেশ দিবেন। এখন মধ্যস্থতা যদি হয়ে যায়, ২ পক্ষ বসলাম, বাদী পক্ষ, বিবাদী পক্ষ, রহিম করিমের পার্টি, আপনারা হলেন রহিম সাহেবের উকিল, আমি হচ্ছে করিম সাহেবের উকিল। ২ পক্ষ বসলাম। তৃতীয় একজন ব্যক্তিকে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ দিলাম। এখন তৃতীয় ব্যক্তিকে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ দেওয়ার পর ২ পক্ষ বসার পর আমাদের মধ্যে মধ্যস্থতা হয়ে গেল, সমঝোতা হয়ে গেল, আপস মীমাংসা হয়ে গেল। হয়ে যদি যায়, বিকল্প বিরোধ নিষ্পত্তি যদি হয়ে যায়, তাহলে যেই শর্তে আমরা হচ্ছে নিষ্পত্তি করলাম, সেই শর্ত অনুযায়ী আদালত কি করবেন? রায় এবং ডিক্রি অনুমোদন করবেন। আর যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে প্রি ট্রায়াল স্টেজে আদালত কি করবেন? ইস্যু গঠন করবেন, বিচার্য বিষয় গঠন করবেন। তাহলে ইস্যু গঠন বা বিচার্য বিষয় গঠন কোথায় আছে? আমাদের দেওয়ানি কার্যবিধির ১৪ আদেশের ১ থেকে ৬ বিধিতে আছে। তাহলে মামলার প্রথম শুনানির তারিখ বা জবাব দাখিলের মধ্যে যেটি পরে ঘটে তার ১৫ দিনের মধ্যে কি করতে হবে? ইস্যু গঠন করতে হবে। তাহলে আমাদের মামলায় ইস্যুটা কি হবে? আমাদের মামলায় বিচার্য বিষয় বা ইস্যু হবে, রহিম দাবি করতেছে আপনারা বাদী পক্ষের লইয়ার আপনারা দাবি করতেছেন যে ১০% জমি আপনার মক্কেল মিস্টার রহিম সাহেবের। আর আমি বিবাদী করিম সাহেব বিবাদী, আমি করিম সাহেবের বিবাদী পক্ষে লইয়ার আমি দাবি করতেছি না, না, না। এই ১০% জমি আপনাদের না, রহিম সাহেবের না। এই ১০% জমি হলো করিম সাহেবের অর্থাৎ বিবাদীর। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে আমাদের বিচার্য বিষয় কি? ইস্যু কি? বিচার্য বিষয় হলো জমি তুমি কার? তারপরে দেওয়ানি মামলার প্রি ট্রায়াল স্টেজে একটা পর্যায় আছে সেটা হলো ৩০ ধারার পদক্ষেপ বা ৩০ ধারার তদবির। এটাকে আমরা একসাথে বলি কি? ৩০ ধারার তদবির। ৩০ ধারার তদবিরে কি হয়? উদ্ঘাটন পরিদর্শন, উদ্ঘাটন পরিদর্শন সম্পর্কে আদেশ ১১ তে বলা আছে। তারপরে এডমিশন স্বীকারোক্তি আদেশ ১২ তে বলা আছে। দলিল আটক ফেরত বাজেয়াপ্ত আদেশ ১৩ তে বলা আছে। কমিশন নিয়োগ ধারা ২৬, আ ধারা ৭৫ এবং আদেশ ২৬ এ আছে। তারপরে কি আছে ৩০ ধারার পদক্ষেপে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ। তাহলে ইস্যু গঠন যেদিন বিচার্য বিষয় গঠিত হলো, এমসিকিউ পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসে। যেদিন বিচার্য বিষয় গঠিত হলো তার ১২০ দিনের মধ্যে আপনারা যে মামলাটা দায়ের করেছেন ১০% জমির দাবি নিয়ে অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় এই মামলার কি করতে হবে? চূড়ান্ত শুনানির দিন ধার্য করতে হবে। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসে। বিচার্য বিষয় গঠনের কতদিনের মধ্যে মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য করতে হবে? উত্তর কি হবে? উত্তর হবে ১২০ দিনের মধ্যে মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য করতে হবে। তাহলে ইস্যু গঠনের ১২০ দিনের মধ্যে মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য করতে হবে। কোথায় আছি? কোথায় থেকে কোথায় গিয়েছি? এই যে দেওয়ানি কার্যবিধি, এই দেওয়ানি কার্যবিধির আপনাদের যেই মামলাটার কথা বললাম, এই মামলাটা বিজ্ঞ আদালতে যেভাবে চলতেছে, ১ম এ হচ্ছে আপনারা কি করেছেন প্রি ট্রায়াল স্টেজে? একেবারেই ট্রু সেন্স এ যদি বুঝার চেষ্টা করি, আপনারা সর্বপ্রথম আদেশ ৭ অনুযায়ী আর্জি গঠন করেছেন।
তারপরে ধারা 26 এবং আদেশ 4 অনুযায়ী মামলা দায়ের করেছেন। কার বিরুদ্ধে মামলা করেছেন আপনারা? আপনারা মামলা করেছেন হচ্ছে করিম সাহেবের বিরুদ্ধে। তাহলে করিম সাহেবকে জানানোর জন্য, বিবাদীকে জানানোর জন্য তার বরাবর কি করেছেন? ধারা 27 এবং আদেশ 5 অনুযায়ী সমন জারি করেছেন। সমন জারি হয়ে যাওয়ার পর বিবাদী কি করেছে? বিবাদী হলো আদেশ 8 অনুযায়ী লিখিত জবাব দাখিল করেছে। এখন বাদীর আর্জি বিবাদীর লিখিত জবাবের পর এই মামলায়, আপনাদের এই মামলায় আদালত কি করবেন? আদালত কি ইস্যু গঠন করবেন? না। আদালত ইস্যু গঠন না করে মামলাটি কিসের জন্য পাঠাবেন? এডিআর এর জন্য পাঠাবেন। অল্টারনেটিভ ডিসপিউট রেজোলিউশন, মেডিয়েশন অর্থাৎ মধ্যস্থতার জন্য পাঠাবেন। এখন মধ্যস্থতা যদি হয়ে যায়, সে অনুযায়ী আমাদের এই মামলায় আদালত কি করবেন? রায় ডিক্রি অনুমোদন করবেন। আর যদি না হয় সেক্ষেত্রে ইস্যু গঠন করবেন। তার পরবর্তী পর্যায়ে হলো 30 ধারার পদক্ষেপ। একেবারেই ট্রু সেন্সে এই যে মামলাটা যেভাবে আদালতে চলতেছে, একেবারেই স্টেজ বাই স্টেজ ধারা 26 আদেশ 4 দিয়ে শুরু হয়েছে। ঠিক এইভাবেই হচ্ছে এই মামলার এই গল্প যেভাবে শুরু থেকে শেষ হইবে, ঠিক এইভাবেই আমরা হচ্ছে এই সিপিসি, এই দেওয়ানি কার্যবিধি পড়ে শেষ করব। কখনোই মনে হবে না, মনে হবে যে একটা মুভি দেখতেছি, মুভিটা শেষ, দেওয়ানি কার্যবিধি পড়াও শেষ। স্টেজ বাই স্টেজ সেকশনের সাথে আমরা হচ্ছে আদেশ মিলিয়ে পড়ব। এখন আসি ট্রায়াল স্টেজ। ট্রায়াল স্টেজে কি হবে? আমরা বলেছি মামলা যদি হয় আহ, দেওয়ানি কার্যবিধি কি মামলা হয়? না। আচ্ছা, আরেকটা গল্প বলি, গতকালকে ওই গল্পটা বলা হয়নি। ধরেন রহিম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কতিপয় লোক ধরেন করিম সাহেবই রড দিয়ে রহিম সাহেবের মাথায় বাড়ি মারছে। এখন বাড়ি মারার পর রহিম সাহেবের মাথা ফেটে গেছে। তাহলে এই ক্ষেত্রে রহিম সাহেব কোন আইনে মামলা করবে? রহিম সাহেব হলো অ্যাটেম্প টু মার্ডারের মামলা করবে, আমরা বলি দণ্ডবিধি আইনের 326 এবং 307 ধারায়। তাহলে দণ্ডবিধিতে যদি মামলা হয় তাহলে সেই ক্ষেত্রে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। ঠিক তেমনি মামলা যদি হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনে, আমরা যে মামলাটা করলাম, আপনারা যে মামলাটা করলেন, এটা কোন আইনে করেছেন? এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় করেছেন। তাহলে মামলা যদি হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনে, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ, বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে আপনার এই দেওয়ানি কার্যবিধিতে। প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ কিন্তু হবে সাক্ষ্য আইনে। তার মানে আমাদের এই ট্রায়ালটা কোন আইন অনুযায়ী হবে? সাক্ষী যে আসবে, যদিও দেওয়ানি মামলা, সাক্ষীর ট্রায়াল হবে হচ্ছে সাক্ষ্য আইনে, অর্থাৎ প্রমাণ হবে সাক্ষ্য আইনে। আবারও রিপিট করে দিচ্ছি, মামলা যদি পিনাল কোডে হয়, দণ্ডবিধিতে হয়, তাহলে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে আপনার সাক্ষ্য আইনে। আর মামলা যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনে হয়, তাহলে আপনার বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। তাহলে এই যে ট্রায়াল স্টেজ, এখানে কি হবে? এখানে হবে হচ্ছে মামলার সাক্ষ্য গ্রহণ। তাহলে সাক্ষী আসবে, সাক্ষী আসার পর সাক্ষ্য আইনের 137 এবং 138 ধারা অনুযায়ী প্রথমে যেই পক্ষ সাক্ষী হাজির করবে, সেই পক্ষ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন। তারপরে অপর পক্ষ সাক্ষীকে কি করবেন? অপর পক্ষ সাক্ষীকে জেরা করবেন। অপর পক্ষ সাক্ষীকে জেরা করার পর তারপরে সাক্ষীর কি নেওয়া হবে? সাক্ষীর পুনর্জবানবন্দি নেওয়া হবে। পুনর্জবানবন্দি হয়ে যাওয়ার পর মামলায় কি হবে? যুক্তিতর্ক হবে। আপনারা বাদী পক্ষের লইয়ার, আপনারা হলেন মিস্টার রহিম সাহেবের লইয়ার। আপনারা আপনাদের পক্ষে যেই সাক্ষ্য দিয়েছেন সে অনুযায়ী আপনারা কি করবেন? যুক্তিতর্ক পেশ করবেন। যুক্তিতর্ক শেষ হয়ে যাওয়ার পর এই মামলায়, আপনারা যে মামলাটা আদালতে দায়ের করেছেন, এই মামলায় আদালত কি করবেন? রায় এবং ডিক্রি ঘোষণা করবেন। তাহলে রায় ডিক্রি সম্পর্কিত বিধান কোথায় আছে? রায় ডিক্রি সম্পর্কিত বিধান আছে হচ্ছে আমাদের ধারা 33 এবং আদেশ 20 এ আছে। ভিতরে এখানে আরেকটা বিষয় আছে, যে এদিক দিয়ে যে চূড়ান্ত শুনানির দিন ধার্য হলো, সেই চূড়ান্ত শুনানির দিন থেকে 120 কার্য দিবসের মধ্যে মামলার শুনানি শেষ করতে হবে। অর্থাৎ ট্রায়াল শেষ করতে হবে। যদিও এটা নির্দেশনামূলক, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। অর্থাৎ ট্রায়াল স্টেজে বিচার পর্যায়ে কি হবে? সাক্ষী আসবে, সাক্ষীদের জবানবন্দি নেওয়া হবে, আপনাদের এই মামলায় জেরা করা হবে, পুনর্জবানবন্দি নেওয়া হবে, তারপরে আর্গুমেন্ট হবে, যুক্তিতর্ক হবে। যুক্তিতর্ক শেষ হয়ে যাওয়ার পর এই মামলায় আদালত কি করবেন? রায় এবং ডিক্রি ঘোষণা করবেন। এখন রায় ডিক্রি হয়ে যাওয়ার পর পরবর্তীতে আপনার হচ্ছে কি পোস্ট ট্রায়াল স্টেজ, অর্থাৎ বিচার পরবর্তী পর্যায়ে।
আজকে আপনাদেরকে আইনজীবী বানিয়ে দিলাম। সবাই মনে, মনে হচ্ছে এখন পর্যন্ত আইনজীবী আছেন। তাহলে জীবনের ১ম মামলা আইনজীবী হিসাবে। আপনারা কি হারতে পারেন সেই মামলায়? আমি তো অনেক মামলা করেছি আইনজীবী হওয়ার পর। আপনারা তো হারতে পারেন না ভাই। আপনারা ধরেন সবাই আপনাদের পক্ষে রায় এবং ডিক্রি পাইলেন। আপনারা বাদীপক্ষে মামলায় কি পাইলেন? আপনারা বাদীপক্ষে মামলায় রায় এবং ডিক্রি পাইলেন। তাহলে আপনারা যে বাদীপক্ষে মামলায় রায় এবং ডিক্রি পাইলেন, তাহলে রায় ডিক্রি পাওয়ার পরে কি আপনারা ওই জমির দখল পেয়ে গেলেন? জমির দখল তো পাননি। জমির দখল তো আমার মক্কেল করিম সাহেবের কাছেই আছে। তাহলে সে জমির দখল নেয়া লাগবে না? দখল তো নেয়া লাগবে। সে দখল নেয়ার জন্য আপনাকে কি করতে হবে? পোস্ট ট্রায়াল স্টেজে আপনাকে হচ্ছে ডিক্রি জারির আবেদন করতে হবে। তাহলে ডিক্রি জারি কোথায় আছে? আপনাদের হচ্ছে ধারা ৩৬ থেকে ৪৭ এ আছে এবং আদেশ ২১ এ আছে। ডিক্রি জারি করে আপনারা হচ্ছে সেই সম্পত্তির দখল নেয়ার জন্য আবেদন করেছেন। ডিক্রি জারির মামলা দায়ের করেছেন। এখন আমি তো মামলায় হেরে গেলাম। আপনারা বাদীপক্ষ মামলায় জয়ী হইলেন। আমি হইলাম সংক্ষুব্ধ পক্ষ। এখন করিম সাহেব এসে আমার কাছে কান্নাকাটি করে বলতেছে যে, "স্যার কি করলেন? হ্যাঁ, আমি তো মামলায় হেরে গেলাম, আমাকে বাঁচান।" না অবশেষে চিন্তা করে দেখলাম যে না ঠিকই তো আমার মক্কেল করিম সাহেবকে তো বাঁচাতে হবে। তাহলে আপনারাই বলেন, আপনারা রায় ডিক্রি পেয়েছেন। সেই রায় ডিক্রির বিরুদ্ধে আমি হলাম সংক্ষুব্ধ পক্ষ। আমি করিম সাহেবের আইনজীবী। হ্যাঁ, আমি কি করতে পারবো এই ক্ষেত্রে? আমি হচ্ছে এই রায় ডিক্রির বিরুদ্ধে আপিল করতে পারবো। তাহলে আপিল সম্পর্কিত বিধান কোথায় আছে? আপিল সম্পর্কিত বিধান আছে হচ্ছে ধারা ৯৬ থেকে ১১২ এবং আদেশ ৪১ এবং ৪৩ এ। আর যেখানে আপিলের বিধান নাই, যেইখানে আপিলের বিধান নাই সেইখানে কি হবে? সেইখানে হবে রিভিশন। রিভিশন সম্পর্কিত বিধান কোথায় আছে? রিভিশন সম্পর্কিত বিধান আছে হচ্ছে ধারা ১১৫ তে। আর যেইখানে আপনার আ রিভিশনও হয় আপনার হচ্ছে হয় না। কিছু, কিছু ক্ষেত্রে যেখানে আপিল হয়, আপিলও করা হয় না, সেখানে কি করা যায়? যে আদালত রায় দিয়েছে, যে আদালত ডিক্রি দিয়েছে, সে আদালতেই কি করা যায়? সেই আদালতেই রিভিউ করা যায়। তাহলে রিভিউ সম্পর্কিত বিধান কোথায় আছে? রিভিউ সম্পর্কিত বিধান আছে হচ্ছে ধারা ১১৪ এবং আদেশ ৪৭ এ আছে। আপনাদের পিডিএফ ফাইলে এখানে ৪৭ নাই। যারা প্রিন্ট আউট করেছেন এখানে একটু ৪৭ টা লিখে নিবেন। এই তো আমাদের দেওয়ানি মামলার স্কেলেটন। আপনাদের যে মামলাটা করেছেন, এই মামলাটা তো ভাই আদালতে এভাবেই চলবে। একেবারেই সহজ, যদি বুঝতে পারেন। সহজভাবে নেন। আচ্ছা আমি একটু আনমিউট করে দিচ্ছি। বলবেন এই গল্পটা কি আপনাদের কাছে কঠিন মনে হয়েছে কিনা? গল্পটা কি কঠিন মনে হয়েছে? না। স্যার একটা প্রশ্ন ছিল। জি, বলেন। স্যার মিডিয়েশনে যদি এক পক্ষ স্যাটিসফাই হয় কিন্তু আরেক পক্ষ যদি স্যাটিসফাই না হয় তখন কি কিছুই ইস্যু করার ক্রিয়েট নেই। করা হবে? হ্যাঁ, তখন বিচার্য বিষয় গঠন করা হবে। ২ পক্ষ হতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এই গল্প আকারেই কিন্তু হ্যালো আমরা দেওয়ানি কার্যবিধি পড়ে শেষ করব ইনশাআল্লাহ। তাহলে একজন আইনজীবী হিসাবে, একজন সিভিল লয়ার হিসাবে সর্বপ্রথম আপনি কি করেছেন? আমাদের কিন্তু দেওয়ানি কার্যবিধির মূল ক্লাসে আমরা চলে গেলাম। ১ম এ হচ্ছে আমরা সিপিসির স্কেলেটন পড়লাম। এটা কিন্তু সিপিসির স্কেলেটন বা সিপিসির কঙ্কাল। এই জিনিসটা যারা গল্পের আকারে মনে রাখতে পারবেন, আপনাদের সিপিসি কখনোই কঠিন মনে হবে না। তাহলে সর্বপ্রথম একজন আইনজীবী হিসাবে আপনার চেম্বারে যখন আপনার ক্লায়েন্ট রহিম সাহেব আসলো, আপনি রহিম সাহেবের পক্ষে কি করলেন? রহিম সাহেবের পক্ষে হচ্ছে আপনি আদেশ ৭ অনুযায়ী আরজি গঠন করলেন। আরজি গঠন করলেন কোথায় বসে? আপনার চেম্বারে বসে, প্রি ট্রায়াল স্টেজে। এখন আরজি গঠন করে সেই আরজিটা নিয়ে কি করেছেন? ধারা ২৬ এবং আদেশ ৪ অনুযায়ী কি করেছেন? দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন। তাহলে ধারা ২৬ এ বলা আছে কি? দেওয়ানি মোকদ্দমা দায়ের। তাহলে আপনি আইনজীবী হিসাবে আপনি কি করেছেন? আপনি মামলা লিখছেন। আমাদের বাসায় যদি বলি, কোর্টের বাসায়। চেম্বারে বসে মামলা লিখছেন, ড্রাফটিং করেছেন। সবকিছু ওকে আছে, কোর্ট ফি লাগিয়েছেন। তাহলে সেই মামলাটা কি করতে হবে? আদালতে জমা দিতে হবে, তাই না? কোথায় জমা দিতে হবে? সেরেস্তাদারের নিকট জমা দিতে হবে। তাহলে সর্বপ্রথম একজন আইনজীবী হিসাবে, বাদী পক্ষের লয়ার হিসাবে আপনার কাজ কি? ধারা ২৬ এবং আদেশ ৪ অনুযায়ী কি করতে হবে? আপনাকে দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে আপনার মক্কেল রহিম সাহেবের পক্ষে। তাহলে ধারা ২৬ হলো ধরতে পারেন সংবাদ শিরোনাম, আর আদেশ ৪ হলো কি? সংবাদ বিস্তারিত।
ধারা 26 এও বলা আছে দেওয়ানি মোকদ্দমা দায়ের, আদেশ 4 এও বলা আছে কি দেওয়ানি মোকদ্দমা দায়ের। তাহলে 26 এইবার কিন্তু সংশোধন হয়েছে, 26 এর উপবিধি 2 যোগ হয়েছে। 26 এর 1 এ বলা আছে প্রতিটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে কিসের মাধ্যমে? আরজি দাখিলের মাধ্যমে এবং বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোনো পদ্ধতিতে। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে দেওয়ানি মোকদ্দমা দায়েরের পদ্ধতি কয়টি? উত্তর কি হবে? দেওয়ানি মোকদ্দমা যারা এখনো ক্লাসে যুক্ত আছেন দয়া করে অন্যদিকে যদি অন্যমনস্ক থাকেন ক্লাসের দিকে মনোযোগটা নিয়ে আসবেন। আর শেষ পর্যন্ত থাকবেন এটা সবার কাছে রিকোয়েস্ট। যেহেতু কষ্ট করে যুক্ত হয়েছেনই। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে এখান থেকে যেহেতু আমাদের এখন এমসিকিউ পরীক্ষার টার্গেটটা বেশি যে কি কোশ্চেন আসতে পারে। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে যে দেওয়ানি মোকদ্দমা দায়ের সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অপশনে অনেকগুলো অপশনই দেয়া থাকবে। যে অপশনে দেয়া থাকবে ধারা 26 এবং আদেশ 4 সেই অপশনটা আপনি সেই অপশনের বৃত্তটা আপনি কি করবেন? ভরাট করবেন। তাহলে দেওয়ানি মোকদ্দমা দায়ের সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধি ধারা 26 এবং আদেশ 4 এ আছে। 26 এর 1 এ বলা আছে প্রতিটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে আরজি দাখিলের মাধ্যমে এবং বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোনো পদ্ধতিতে। একেবারেই ট্রু সেন্সে যদি বলি, আপনারা যেই মামলাটা দায়ের করেছেন, এই মামলাটা আপনারা কিসের মাধ্যমে দায়ের করেছেন? মিস্টার রহিম সাহেবের পক্ষে আপনারা যেই মামলাটা দায়ের করেছেন, এটা হলো আরজি দাখিলের মাধ্যমে করেছেন। তাহলে একটা পাইলাম। এখন আরেকটা বলা আছে বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোনো পদ্ধতিতে। তাহলে বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এটা তো ভাই বুঝলাম না। আমাদের সিভিল রুলস এন্ড অর্ডার আছে। আপনারা যখন সিভিল প্র্যাকটিস করবেন তখন এই বইটা কিনে নিয়েন। ভলিউম 1, ভলিউম 2, সিআরও ভলিউম বলি আমরা। সিভিল রুলস এন্ড অর্ডারের ৭৭ নাম্বার রুলে বলা আছে ৪৮ টি মামলা কি করা যায়? মিস কেস বা আবেদন দিয়ে করতে হয় যেগুলোকে আমরা মিস কেস বলি। যেমন অগ্রকয়ের মামলা। সেগুলো হলো কি? বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোনো পদ্ধতির মামলা। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন হয় দেওয়ানি মোকদ্দমা দায়েরের পদ্ধতি কয়টি? তাহলে উত্তর কি হবে? দেওয়ানি মোকদ্দমা দায়েরের পদ্ধতি হলো ২ টি। কি, কি? আরজি দাখিলের মাধ্যমে এবং বিধি দ্বারা নির্ধারিত হতে পারে এমন কোনো পদ্ধতিতে। ২৬ এর ২ এ বলা আছে ইন এভরি প্লেন ফ্যাক্ট শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট। এমসিকিউ পরীক্ষায় এটাই দেখবেন তুলে দিয়েছে এবার। এই শব্দটাই এই সেন্টেন্সটাই তুলে দিয়েছে। ইন এভরি ফ্যাক্ট ইন এভরি প্লেন ফ্যাক্ট শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট কোথায় আছে? দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? দেওয়ানি কার্যবিধির ২৬ এর ২ এ আছে। তাহলে প্রত্যেক মামলার আরজির ঘটনাসমূহ কিসের মাধ্যমে প্রমাণ করতে হবে? হলফনামার মাধ্যমে প্রমাণ করতে হবে। ওকে তাহলে ধারা ২৬ পড়লাম। সংবাদ শিরোনাম আদেশ ৪ এও কি বলা আছে? দেওয়ানি মোকদ্দমা দায়ের। তাহলে একেবারেই ট্রু সেন্স এ যদি বলি আপনি আপনার চেম্বারে চলে যান চোখ বন্ধ করে। আপনার চেম্বারে বসে আপনি সর্বপ্রথম আপনার মক্কেলের পক্ষে সমস্ত কাগজপত্র নিয়েছেন। তার কাছ থেকে মৌখিক জবানবন্দি নিয়েছেন। সেগুলোর উপর ডিপেন্ড করে সমস্ত কাগজপত্র বের করে আপনি সর্বপ্রথম একজন আইনজীবী হিসাবে কি করেছেন? আপনি হচ্ছে মামলার ড্রাফট করেছেন। তারপরে সেই মামলাটা আপনি কি করেছেন? ফাইনাল প্রিন্ট করেছেন। আ আপনি হচ্ছে কোর্ট ফি যা লাগে সবকিছু এড করেছেন এবং যেই সকল কাগজপত্রের উপর ভিত্তি করে আপনি মামলাটা দায়ের করেছেন, সেই সকল কাগজপত্রের সার্টিফাইড কপি আপনি কি করেছেন? সার্টিফাইড কপি আপনার আর্জির সাথে আপনি যুক্ত করেছেন। কিভাবে যুক্ত করেছেন? বোর্ড দিয়ে সেলাই করে একেবারে হচ্ছে যাদেরকে বিবাদী করেছেন সবকিছুর সমান-টমান যা কিছু আছে সবকিছু রেডি করে নিয়ে সেই আরজিটা কি করেছেন? সেরেস্তাদারের কাছে নিকট নিয়ে গেছেন কোর্টে, কোর্টে নিয়ে জমা দিয়েছেন। সেই বিষয়টা বলা আছে হচ্ছে ৪ আদেশের ১ বিধিতে। ৪ আদেশের ১ বিধিতে বলা আছে প্রতিটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে কোথায়? প্রতিটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে আদালতে। আদালতের এ উদ্দেশ্যে তার দ্বারা নিযুক্ত কর্মকর্তার নিকট। তাহলে এখানে প্রতিটি দেওয়ানি মোকদ্দমা কোথায় দায়ের করতে হবে? আমরা যদি এক কথায় বলি প্রতিটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে কার নিকট? প্রতিটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে হচ্ছে আদালতের নিকট। আদালতের নিকট বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? আদালতের যে সেরেস্তাদার আছে সেই সেরেস্তাদারের নিকট কি করতে হবে? দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে। তাহলে আপনারা যে মামলাটা দায়ের করেছেন সেই মামলাটা নিয়ে কোথায় জমা দিয়েছেন? আদালতের যে সেরেস্তাদার আছে সেই সেরেস্তাদারের কাছে নিকট নিয়ে জমা দিয়েছেন। কিসের মাধ্যমে জমা দিয়েছেন? আরজি দাখিলের মাধ্যমে। ৪ আদেশের ১ এর ক বিধিতে বলা আছে সমন জারির জন্য নির্ধারিত কোর্ট ফি আরজি প্রেরণের সময় কি করতে হবে? পরিশোধ করতে হবে। তাহলে
এই মামলায় যাদেরকে বিবাদী করেছেন, করিম সহ আরো ২০ জনকে বিবাদী করেছেন। তাহলে এই যে করিম সহ ২০ জনকে বিবাদী করেছেন, করিম সহ ২০ জনকে জানাতে হবে না তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেজন্য তাদের বরাবর তো সমন দিতে হবে। এখন সেই সমনের জন্য আপনাকে কি করতে হবে? সমন জারির জন্য আপনাকে হচ্ছে কোর্ট ফি অর্থাৎ খরচ দিতে হবে। সমন জারির জন্য যে নির্ধারিত কোর্ট ফি আছে সেটা আপনি যখন আর্জি জমা দিবেন, তখনই আপনাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। ৪ আদেশের ১ এর খ বিধিতে বলা আছে, আপনি এই মামলায়, এই দেওয়ানি মামলায় যাদেরকে বিবাদী করেছেন প্রত্যেকটা বিবাদীর নাম, পূর্ণ ঠিকানা আপনি হচ্ছে কি করবেন? সে খামের উপর লিখবেন, খামের উপর লিখে তারপরে হচ্ছে আগাম প্রাপ্তি স্বীকারপত্র সহ, হ্যাঁ? সেগুলো হচ্ছে বোর্ড দিয়ে সেলাই করে একবারে সবকিছু সংযুক্ত করে সেগুলো আর্জির সঙ্গে নিয়ে কি করবেন? জমা দিবেন। এখন জমা দিলেন সেরেস্তাদারের নিকট। তাহলে জমা যদি দেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে? দেখেন বলা আছে ৪ আদেশের ২ বিধিতে। আপনি যখন আপনার মামলাটা সেরেস্তাদারের নিকট নিয়ে জমা দিলেন, তাহলে এখন হলো ২০২৫ সাল। তাহলে ২০২৫ সালে আপনার মামলাটা জমা দেওয়ার আগে এখন পর্যন্ত মামলা হয়েছে কয়টি? ধরেন ৪০০ মামলা হয়েছে। তাহলে আপনার মামলা নাম্বার কত হবে? ইতিপূর্বে যেহেতু ৪০০ মামলা হয়েছে, আপনার মামলা নাম্বার হবে ৪০১। তাহলে অবলিক কি হবে? অবলিক হবে ২০২৫। তাহলে ৪০১/২০০০ কি হবে? ৪০১/২০২৫। তার মানে ২০০০ যেহেতু ২৫ সাল, ২৫ সালে যত মামলা হবে সব অবলিক ডান পাশে কি থাকবে? ডান পাশে থাকবে হচ্ছে ২৫। আর বাম পাশে হলো এখন পর্যন্ত যতগুলো মামলা হয়েছে। তাহলে এখন পর্যন্ত ৪০০ মামলা হয়েছে। তাহলে পরবর্তীতে আপনি মামলা দায়ের করেছেন। তাহলে আপনার মামলা নাম্বার কত হবে? আপনার মামলা নাম্বার হবে ৪০১। তাহলে ইতিপূর্বে ধরেন হচ্ছে ২০০ মামলা হয়েছে। তাহলে পরবর্তীতে আপনি মামলা দায়ের করেছেন। তাহলে আপনার মামলা নাম্বার কত হবে? ২০১। ইতিপূর্বে ১৯৮ টি মামলা হয়েছে। এখন আপনি মামলা দায়ের করেছেন। আপনার মামলা নাম্বার কত হবে? ১৯৯ অবলিক কত হবে? অবলিক ২০২৫। তার মানে আপনি যখন সেরেস্তাদারের নিকট আপনার এই মামলাটা বাদীপক্ষে আপনার রহিম সাহেবের পক্ষের যে মামলাটা জমা দিবেন, জমা দেওয়ার পর সেই মামলাটা কি হবে? ওইখানকার যে সেরেস্তাদার আছেন কোর্টের, তিনি কি করবেন? মামলাটাকে নিবন্ধন করবেন। ওনার কাছে একটা বই আছে, সেই বইয়ের মধ্যে বিস্তারিত আকারে কি করবেন? বিস্তারিত আকারে লিপিবদ্ধ করবেন। সেইখানে বাদীর নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, বিবাদীর নাম, পূর্ণাঙ্গ ঠিকানা লিখে মামলাটা কি করবেন? নিবন্ধিত করবেন এবং এই মামলায় একটা নাম্বার পড়বে। ধরেন ইতিপূর্বে ৪০০ মামলা হয়েছে, তারপরে আপনি মামলাটা জমা দিয়েছেন। তাহলে আপনার মামলা নাম্বার হলো ৪০১/২০২৫। আপনার এই মামলায় আপনারা যে বাদীপক্ষে যে মামলাটা দায়ের করেছেন, এই মামলায় কোর্ট যখন ডাকবেন তখন কি বলে ডাক দিবেন? তখন কোর্ট বলবেন যে দেওয়ানি মোকদ্দমা ৪০১/২০২৫ রহিম করিম বলে কিন্তু ডাক দিবেন। কি ডাক দিবে? দেওয়ানি মোকদ্দমা ৪০১/২৫। তখন আপনি বাদী পক্ষের লইয়ার আপনি আপনার পক্ষে সাবমিশন রাখবেন। তারপরে বিবাদী পক্ষের লইয়ার বিবাদী পক্ষ তিনি তার পক্ষে কি রাখবেন? সাবমিশন রাখবেন। আপনারা নতুন আইনজীবী হয়েছেন, আলহামদুলিল্লাহ মামলা দায়ের করে ফেলেছেন। এখন মামলা দায়ের হয়ে যাওয়ার পর পরবর্তীতে কি করতে হবে? যাদের বিরুদ্ধে মামলা করেছেন তাদেরকে জানাতে হবে না? তাহলে জানানোর জন্য কি করা লাগবে? মামলায় যাদেরকে বিবাদী করেছেন করিম সহ আরো ২০ জন বিবাদীদেরকে কি করতে হবে? বিবাদী বরাবর সমন প্রেরণ করতে হবে। কঠিন মনে হচ্ছে? দেওয়ানি কার্যবিধি কঠিন? বলেন তো? একেবারেই যদি আমরা স্টেজ অনুযায়ী পড়ি, আনমিউট করে দিয়েছি। কঠিন বলেন তো দেওয়ানি কার্যবিধি? আমার তো মনে হয় না। আমরা যদি মামলাটা যেভাবে কোর্টে চলে ঠিক ওইভাবে স্কেলেটন ধরে, ধরে কঙ্কাল ধরে, ধরে যদি পড়ি গল্প আকারে ইনশাআল্লাহ আমার মনে হয় না যে আপনাদের দেওয়ানি কার্যবিধি কঠিন মনে হবে। আপনারা সবাই বুঝতেছেন তো বলেন তো? বুঝতেছেন আপনারা? স্যার পড়ার সময় তো বুঝে যায়, কিন্তু সমস্যা হচ্ছে ধারাগুলো তো মাথায় থাকে না। আচ্ছা এটার জন্য এই যে দেখেন আমাদের ক্লাসগুলো রেকর্ড হয়, হ্যাঁ? অলরেডি ৪৯ মিনিট ১৪ সেকেন্ড রেকর্ড হয়েছে। এগুলো আপনারা রেকর্ড পাবেন। আর আরেকটা প্যারাসিটামল ট্যাবলেট যেটা আপনাদেরকে গতকালকে বলতে মনে নেই যে আমাদের একেবারেই মেইন সমস্যা যেটা হলো যে আমাদের ধারাগুলো মনে থাকে না। সবকিছুই মনে থাকে, গল্প মনে থাকে, পড়াও মনে থাকে। কিন্তু কোন সেকশনে কি আছে, কোন আদেশের কোন বিধিতে কি আছে সেটা সুনির্দিষ্টভাবে মনে থাকে না।
আইন মনে থাকবে না এটাই স্বাভাবিক। আপনাদের ক্লাস শুরু করার আগে প্রিভিয়াস ব্যাচের একজন স্টুডেন্ট সোহাগ ভাই কল দিয়েছিল। সেও এই কথা বলতেছে যে, "আমি পড়তেছি কিন্তু আমার মনে থাকে না।" তাহলে আপনার মনে রাখার একমাত্র প্যারাসিটামল ট্যাবলেট আমি আপনাদেরকে কিন্তু গতকালকে বলেছি যে, আমাদের হচ্ছে পড়া-লেখা না। কি হবে? লেখা, পড়া, রিভিশন। আবারও বলতেছি, আপনি পড়বেন না। আপনি হচ্ছে খাতায় লিখবেন। এখন খাতায় কি লিখবেন? সবকিছু কি লিখা সম্ভব? এত কিছু লিখে পড়া সম্ভব? না। আপনি হচ্ছে ধরেন হচ্ছে ধারা ২৭ এখানে অনেক কথাই আছে। আপনি শুধু লিখবেন বিবাদীর প্রতি সমান। অর্থাৎ মূল যেই কথাটা আছে, সেকশনের যেই মূল যে নির্যাসটা আছে, মূল যে বিষয়টা আছে, ওই জিনিসগুলো হচ্ছে আপনি লিখে, লিখে পড়বেন। বিলিভ করেন, আপনি যদি লিখে, লিখে পড়েন, যেমন আমাদের দাদার নাম কি? আমরা ১ কোটি বার চেষ্টা করি দাদার নাম ভুলে যাওয়ার জন্য। আমরা কিন্তু কেউ পারব না। কম্পিউটার থেকে একটা ফাইল ডিলিট করে দেয়া যায়। আপনাদেরকে যে পিডিএফ ফাইলটা দিয়েছি, এটা আমি ল্যাপটপ থেকে ডিলিট করে দিতে পারবো। কিন্তু আমার দাদার নাম, হ্যাঁ, ধরেন হচ্ছে মফিজউদ্দিন প্রধান। এখন এই মফিজউদ্দিন প্রধান, আমি কিন্তু আমার মাথার যে মেমোরি আছে সেখান থেকে ডিলিট করতে পারবো না। আপনারাও পারবেন না। কোনোভাবেই সম্ভব না। সম্ভব যদি আপনার স্মৃতিশক্তি হারিয়ে যায়। সেক্ষেত্রে আপনি দাদার নাম না, আপনার বাসার ঠিকানাও আপনি ভুলে যাবেন। তাহলে হয় আপনি সেকশন কেন ভুলে যাবেন? সেকশনও আপনি ভুলবেন না যদি আপনি এটা কি করেন? বেশি, বেশি করে চর্চা করেন। অর্থাৎ আপনি বেশি, বেশি লিখবেন, লিখে, লিখে পড়বেন এবং সেটা কি করবেন? এবং হচ্ছে সেটা রিভিশন করবেন। মনে রাখার একমাত্র থিওরি হলো লেখা, তারপরে পড়া, তারপরে রিভিশন। থ্যাংক ইউ। তাহলে বিবাদীর বরাবর কি করতে হবে? মামলা দায়ের করেছেন। আপনারা বাদী পক্ষের লয়ার কার বিরুদ্ধে মামলা করেছেন? করিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাহলে করিম সাহেবকে জানাতে হবে না? বিবাদীকে তো জানাতে হবে। তাহলে বিবাদীকে জানানোর জন্য বিবাদীর প্রতি কি করতে হবে? বিবাদীর প্রতি সমন প্রেরণ করতে হবে। তাহলে বিবাদীর প্রতি সমন সম্পর্কিত বিধান কোথায় বলা আছে? বলা আছে হচ্ছে ধারা ২৭ এবং আদেশ ৫ এ বলা আছে। ধারা ২৭ এ বলা আছে, মোকদ্দমা রুনা তালুকদার কোয়েশ্চেন করতে চাচ্ছেন। জি, রুনা তালুকদার আপনি বলেন। আনমিউট করে বলতে হবে। জি, রুনা তালুকদার আপনি আনমিউট করে বলবেন। বুঝতে পেরেছি হয়তোবা চাপ লেগে চলে আসছে। সমস্যা নেই। আমরা ক্লাস কন্টিনিউ করি। তাহলে বিবাদী করিম সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে সেটা বিবাদীকে জানাতে হবে। জানানোর জন্য বিবাদীর প্রতি কি করতে হবে? সমন প্রেরণ করতে হবে। তাহলে বিবাদীর প্রতি সমন কোথায় আছে? সমন আছে হচ্ছে ধারা ২৭ এবং আদেশ ৫ এ আছে। তাহলে ধারা ২৭ হলো সংবাদ শিরোনাম। আর আদেশ ৫ হলো কি? আদেশ ৫ হলো সংবাদ বিস্তারিত। তাহলে ধারা ২৭ এ বলা আছে মোকদ্দমা সঠিকভাবে রুজু হলে বিবাদীকে উপস্থিত হয়ে দাবির উত্তর দেওয়ার জন্য বিবাদীর বরাবর কি করতে হবে? বিবাদীর বরাবর সমন প্রদান করতে হবে। এখন বিবাদীর বরাবর কিভাবে সমন প্রদান করতে হবে? করিম সাহেবের বরাবর কিভাবে সমন প্রদান করতে হবে? কিভাবে তাকে জানাতে হবে? সেই জানানোর বিস্তারিত বলা আছে কোথায়? বিস্তারিত বলা আছে হচ্ছে আদেশ ৫ এ। ৫ আদেশের ১ বিধিতে বলা আছে, মোকদ্দমা সঠিকভাবে রুজু হওয়ার পর নির্ধারিত তারিখে হাজির এবং দাবির সমর্থনে জবাবদানের জন্য মোকদ্দমা রুজুর ৫ কার্যদিবসের মধ্যে আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা কি করবেন? বিবাদীর নিকট সমন প্রেরণ করবেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন যদি আসে, আদালতের যে নিযুক্ত কর্মকর্তা আছেন, তিনি বিবাদী করিম সাহেব বরাবর কত কার্যদিবসের মধ্যে সমন প্রেরণ করবেন? উত্তর কি হবে? উত্তর হবে ৫ কার্যদিবস। এমসিকিউ পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বিবাদীর প্রতি সমন সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? তাহলে বিবাদীর প্রতি সমন সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির ধারা ২৭ এবং আদেশ ৫ এ আছে। তাহলে মোকদ্দমা সঠিকভাবে রুজু হওয়ার পর নির্ধারিত তারিখে হাজির এবং দাবির সমর্থনে জবাবদানের জন্য ৫ কার্যদিবসের মধ্যে আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা কি করবেন? সমন প্রেরণ করবেন। এখন আদালতের যেই নিযুক্ত কর্মকর্তা যাকে আমরা জারিকারক বলে থাকি, আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা যদি ৫ কার্যদিবসের মধ্যে সমন প্রেরণ করতে ব্যর্থ হন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ, তিনি কি হবেন? তিনি অসৎ আচরণের জন্য দোষী সাব্যস্ত হবেন। ৫ আদেশের ১ বিধির উপবিধি ২ এ বলা আছে, বিবাদী করিম সাহেবের বরাবর সমন প্রেরণ করা হলে করিম কিভাবে হাজির হতে পারেন? আমরা কিন্তু যদি স্টেজের দিকে তাকাই, আমরা প্রি ট্রায়াল স্টেজ পড়তেছি। প্রি ট্রায়াল স্টেজে আপনারা সর্বপ্রথম কি করেছেন? আরজি গঠন করে মামলা দায়ের করেছেন। আদেশ ৭ এবং হচ্ছে ধারা ২৬ এবং আদেশ ৪ অনুযায়ী। মামলা হয়ে যাওয়ার পর
বিবাদীর বরাবর কি করেছেন? বিবাদীকে জানানোর জন্য তার বরাবর এখন সমন জারি করতেছেন। তাহলে সমন জারি আছে ধারা ২৭ এবং আদেশ ৫ এ। ক্লাসের পড়া তো ক্লাসেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। বাসায় ১ বার ২ বার দেখলেই হয়ে যাবে। এক বিধির উপবিধি ২ এ বলা আছে, বিবাদী বরাবর সমন প্রেরণ করা হলে বিবাদী কিভাবে হাজির হতে পারেন? আপনার মাধ্যমে, আমার মাধ্যমে হাজির হতে পারেন। উকিলের মাধ্যমে। সরাসরিও হাজির হতে পারেন। পাঁচ আদেশের উপবিধি ২ এ বিধি ২ এ বলা আছে, সমনের সাথে নিযুক্ত নকল অথবা বিবৃতি। আপনি অনেক ভালো সিভিল লইয়ার। খুবই ভালো মামলা লিখেন। সিভিল মামলা সাধারণত ২০ পৃষ্ঠা, ২৫ পৃষ্ঠা, ৩০ পৃষ্ঠা পর্যন্ত হয়ে থাকে। তাহলে এত বড় মামলার আর্জি, এটা কি আপনার ওই ছোট যে খাম, সেই খামের ভিতরে কি জায়গা নিবে? সেই খামের ভিতরে তো জায়গা নিবে না। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? যেমন আমরা দেওয়ানি কার্যবিধি অনেক বড়। সেই দেওয়ানি কার্যবিধিটা কিন্তু আমরা যে কঙ্কালটা আছে, স্কেলেটনটা আছে, মূল কথাটা যেটা আছে সেটা কিন্তু ১ পৃষ্ঠায় একটু আগে কি করেছি? আলোচনা করেছি। পর্যায়সমূহ। ঠিক তেমনি আপনি অনেক ভালো সিভিল লয়ার, অনেক বড় মামলা লিখেছেন, দেওয়ানি মামলা। এই মামলাটা আপনি কি করবেন? একেবারেই সামারি করবেন, সংক্ষেপ করবেন। এবং সংক্ষেপ করে সেই মূল যে কথাটা আছে, সেই মূল কথাটা হলো আপনি হচ্ছে সেই খামের ভিতর ঢুকিয়ে সমনের সাথে কি করবেন? প্রেরণ করবেন। এই বিষয়টা বলা আছে হচ্ছে ৫ আদেশের ২ বিধিতে। যে প্রতিটি সমনের সাথে কি থাকবে? আর্জির নকল থাকবে এবং অনুমতি প্রদত্ত হলে কি করতে হবে? একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদান করতে হবে। ৫ আদেশের ৯ বিধি ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এমসিকিউ পরীক্ষার জন্য। সমন জারির পদ্ধতি কয়টি? তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে সমন জারির পদ্ধতি কয়টি? তাহলে উত্তর কি হবে? সমন জারির পদ্ধতি হলো ৪ টি। কি, কি? আদালতের যে নিযুক্ত কর্মকর্তা, উপযুক্ত কর্মকর্তা সমন জারি করতে পারেন। কুরিয়ার সার্ভিস কি করতে পারেন? কুরিয়ার সার্ভিস সমন জারি করতে পারেন। ৩ বিধিটা কিন্তু সংশোধন হয়েছে। ৫ আদেশের উপবিধি ৫ আদেশের ৯ বিধির উপবিধি ৩ কি হয়েছে? সংশোধন হয়েছে। এখানে কি যুক্ত হয়েছে? এসএমএস, শর্ট মেসেজ সার্ভিস, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস এগুলো আগে হচ্ছে অন্য ছিল। এগুলো কারেকশন হয়ে এখন কি বলা হয়েছে? এসএমএস এর মাধ্যমে সমন জারি করা যাবে। আপনারা আপনার মক্কেল বাদী মেসেজ করে দিবে হোয়াটসঅ্যাপে সেই সমনের কপি ছবি তুলে আপনার হচ্ছে করিমের হোয়াটসঅ্যাপে পাঠায় দিবে। ফোন করে বলে দিবে ভয়েস কলে যে, "হ্যাঁ, করিম সাহেব আপনার বিরুদ্ধে কিন্তু আমি দেওয়ানি মামলা করেছি। আপনি জবাব দিয়েন।" অথবা ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে কি করা যাবে? সমন জারি করা যাবে। বাদী সরাসরিও নিজে কি করতে পারে? সমন জারি করতে পারে। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে, সমন জারির পদ্ধতি কয়টি? উত্তর হবে কি? উত্তর হবে ৪ টি। আর এখান থেকে এমসিকিউ পরীক্ষায় কয়েকটা কোশ্চেন আসতে পারে। খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় যে সমন জারির পদ্ধতি কয়টি? ৪ টি। কুরিয়ার সার্ভিসের তালিকা কে তৈরি করবেন? এই যে কুরিয়ার সার্ভিস যে সমন জারি করবেন, অনেক তো কুরিয়ার সার্ভিস আছে। তার মধ্যে কোন কুরিয়ার সার্ভিস সমন জারি করবেন? এই তালিকা কে তৈরি করবেন? এই তালিকা তৈরি করবেন হচ্ছে জেলাজজ। কুরিয়ার সার্ভিস যদি ৩০ দিনের মধ্যে সমন জারি করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে তালিকা থেকে তার নামটা কি যাবে? তালিকা থেকে তার নামটা কিন্তু বাদ যাবে। ৯ এর ক বিধিতে বলা আছে, বাদীর মাধ্যমেও কি করা যায়? সমন লাগবে না এটা। এটা আপনাদেরকে কেটে দিলাম। ১৫ বিধি ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। খুবই ইম্পোর্টেন্ট। যার বরাবর সমন জারি করা হবে, কার বরাবর সমন জারি করা হবে? আমাদের গল্পে আপনারা কার বরাবর সমন জারি করবেন? করিমের বরাবর সমন জারি করবেন। এখন করিমকে যদি পাওয়া না যায়, তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে? পরিবারের প্রাপ্তবয়স্ক যেকোনো সদস্য বরাবর, সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে। প্রাপ্তবয়স্ক যেকোনো সদস্য বরাবর কি করা যাবে? যেকোনো সদস্য বরাবরে সমন জারি করা যাবে। তাহলে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, যার বরাবর সমন প্রেরণ করা হবে তাকে যদি পাওয়া না যায়, তাহলে কার বরাবর সমন জারি করা যাবে? পরিবারের প্রাপ্তবয়স্ক যেকোনো সদস্য বরাবর, সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে। যেকোনো সদস্য বরাবর কি করা যাবে? সমন জারি করা যাবে। ফৌজদারি কার্যবিধির ৭০ ধারায় এই বিষয়টা বলা আছে। ফৌজদারি মামলার ক্ষেত্রেও যার বরাবর সমন প্রেরণ করা হবে তাকে যদি পাওয়া না যায়,
তাহলে সেই ক্ষেত্রে পরিবারের প্রাপ্তবয়স্ক হ্যাঁ, যে কোনো সদস্য বরাবর সমন জারি করা যাবে। ফৌজদারি কার্যবিধি সংশোধনীতে সেই কথাটা বলা হয়েছে। আগে ছিল কি শুধুমাত্র পুরুষ সদস্য বরাবর সমন দিতে হবে। আর এখন বলা হয়েছে কি যে কোনো সদস্য বরাবর কি করা যাবে? ফৌজদারি মামলার ক্ষেত্রেও যদি যার বরাবর সমন প্রেরণ করা হবে তাকে যদি পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে যে কোনো সদস্য বরাবর কি করা যাবে? সমন জারি করা যাবে। ৫ আদেশের ১৭ বিধি এবং ৫ আদেশের ২০ বিধি। ২ টাই ইম্পোর্টেন্ট। ৫ আদেশের ১৭ বিধিতে হলো বিকল্প জারি। ৫ আদেশের ২০ বিধিতেও হলো কি? ৫ আদেশের ১৭ বিধিতেও বিকল্প জারি। ৫ আদেশের ২০ বিধিতেও হলো কি? বিকল্প জারি। তাহলে ২ টার মধ্যে পার্থক্য কি? এই ২ টার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ৫ আদেশের ১৭ বিধিতেও বলা আছে বিকল্প জারির কথা। ফ্রি ক্লাস করতেছেন ভাই, ঠিক আছে? কিন্তু ফ্রি ক্লাস হলেও খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে ক্লাস নিচ্ছি এখান থেকে কনফার্ম থাকেন যে এমসিকিউ বলেন, লিখিত পরীক্ষা বলেন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। তাহলে ৫ আদেশের ১৭ বিধিতে যেই বিষয়টা বলা আছে, ধরেন আপনাদের এই মামলায় আপনারা বাদী পক্ষের লইয়ার, আপনাদের এই মামলায় জারিকারক মিস্টার এক্স। জারিকারক হলেন মিস্টার এক্স। তাহলে মিস্টার এক্স সেই সমনের কপি হাতে নিলেন। এখন সমনের কপি হাতে নিয়ে হ্যাঁ, যা সমন জারি করার জন্য করিম সাহেবের বাসায় গেলেন। উইন্টার ইজ কামিং। ফিলিংস পাওয়া যাচ্ছে। আপনাদের ক্লাস শুরু করার আগে স্টেশন গিয়েছিলাম। খুবই ভালো লেগেছে। এখন হলো শীতকাল, শীতের সকাল। জারিকারক গিয়েছেন কার বাড়িতে? করিম সাহেবের বাড়িতে। গিয়ে দেখেন করিম সাহেব মামলার বিবাদী, উনি ওনার গিন্নি, উনি ওনার ওয়াইফকে নিয়ে কি করতেছে? হ্যাঁ, আপনার হচ্ছে গরম ভাত খাচ্ছে, ভর্তা দিয়ে। সেই স্বাদ। এখন জারিকারক বললেন, অর্থাৎ ঘটনাস্থলে গিয়ে কি করা হলো? ঘটনাস্থলে জারিকারক গিয়ে করিম সাহেবকে পেয়ে গেল, অর্থাৎ বিবাদীকে পেয়ে গেল। এখন জারিকারক মিস্টার এক্স বললেন যে করিম সাহেব, হ্যাঁ, কোর্টে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আমি সেই মামলার কপি নিয়ে আপনার কাছে আসছি। এখন এই কথা শুনে তো করিম সাহেব রেগে গেলেন। কি বলেন? আমি এগুলো জানি না। তো আপনি এক কাজ করেন, জারিকারক বললেন যে এই কপিটা আপনি রাখেন। এখানে একটা সিগনেচার দেন। আপনার বিরুদ্ধে সমন জারি হয়েছে। করিম সাহেব বললেন যে, "না, না, 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 আমি এগুলি সমন-টমন এগুলি কিছু নিতে পারব না। এখান থেকে ফোটেন। ভাগেন এখান থেকে।" অর্থাৎ জারিকারক বিবাদীর বাড়িতে বিবাদীর ঠিকানা বরাবর গেলেন। বিবাদীর ঠিকানা বরাবর যাওয়ার পর বিবাদীকে কি করা হলো? বিবাদীকে ঘটনাস্থলে পাওয়া গেল, ঠিকানায় পাওয়া গেল। কিন্তু বিবাদী বলতেছে যে, "না, আমি নিতে পারব না।" সে কি করতেছে? সে অস্বীকার করতেছে। তাহলে এই ক্ষেত্রে বিবাদী যদি অস্বীকার করে, তাকে যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে সরাসরি কি করা যাবে? সরাসরি লটকিয়ে বা টাঙিয়ে জারিকারক কি করতে পারবেন? করিম সাহেব যেখানে থাকেন সেখানে তার যে বাসা আছে বা তার যে বসবাসের জায়গা আছে সেইখানে সরাসরি লটকিয়ে বা টাঙিয়ে কি করতে পারবেন? টাঙিয়ে জারি করে আসতে পারবেন। আর ২০ বিধিতে হলো আপনার হচ্ছে যদি আত্মগোপনে চলে যায়, অর্থাৎ জারিকারক জারিকারক মিস্টার এক্স করিম সাহেবের ঠিকানা বরাবর গেলেন। এখন জারিকারক মিস্টার এক্স করিম সাহেবের ঠিকানা বরাবর গিয়ে দেখেন করিম সাহেব নাই। ওই ঠিকানায় করিম সাহেব থাকেন না। সে আত্মগোপনে চলে গেছে। তাহলে সেই ক্ষেত্রে জারিকারক বাধ্য হয়ে আবার কি করবেন? বাধ্য হয়ে আবার কোর্টে ফেরত আসবেন। এখন জারিকারক যেহেতু করিম সাহেবকে পাননি সেহেতু উনি বাধ্য হয়ে কোর্টে ফেরত আসলেন। ফেরত আসার পর আদালত বললেন যে আপনি জারিকারক কি করেন? সংবাদপত্রের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে জারি করেন অথবা করিম সাহেব অর্থাৎ বিবাদী যেখানে বসবাস করে সেইখানে লটকিয়ে বা টাঙিয়ে জারি করেন। তার মানে ৫ আদেশের ১৭ বিধিতেও হলো লটকিয়ে জারি, ৫ আদেশের ২০ বিধিতেও হলো লটকিয়ে জারি। তাহলে ৫ আদেশের ১৭ বিধিতে হলো জারিকারক সরাসরি লটকিয়ে বা টাঙিয়ে জারি করে আসেন। আর ৫ আদেশের ২০ বিধিতে হলো জারিকারক আদালতের অনুমতি নিয়ে তারপরে হচ্ছে কি করেন? লটকিয়ে বা টাঙিয়ে জারি করে আসেন। তারপরে হচ্ছে ৫ আদেশের ৩০ বিধি, সমনের পরিবর্তে পত্র। তাহলে আদালত বিবাদীর মামলা বিবেচনা করে বিবাদী করিম সাহেব একজন খুবই সম্ভ্রান্ত পরিবারের এবং হচ্ছে একজন মেয়র বা হচ্ছে একজন গুণী মানুষ।
বা হচ্ছে ও একজন খুব ভালো পোস্টে আছে। এখন বিবাদীর মামলা বিবেচনা করে তাকে সমন দিলে তার সম্মানহানি হতে পারে। সমন না দিয়ে কি করতে পারেন? সমনের পত্র দিতে পারেন। লেটার অফ সমন দিতে পারেন। এই তো। তাহলে আপনারা সর্বপ্রথম একজন আইনজীবী হিসাবে প্রি ট্রায়াল স্টেজে আমরা যদি একটু উপরের দিকে তাকাই, আপনারা কি করেছেন? আরজি গঠন করেছেন। আরজি গঠন করে তারপরে হচ্ছে করিম সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, দেওয়ানি মামলা। এখন মামলা দায়ের হয়ে যাওয়ার পর, হ্যাঁ, মামলা দায়ের যখন করে ফেললেন, তখন বিবাদীর বরাবর কি করেছেন? বিবাদী করিম সাহেবের বরাবর সমন জারি করেছেন। তাহলে এই ক্ষেত্রে আপনারাই বলবেন, সবাইকে আনমিউট করে দিয়েছি। এখন যেই বিবাদী আছে, বিবাদী কে আছে? বিবাদী আছে হচ্ছে করিম সাহেব। ওনার এখন করণীয় কি? উনি এখন কি করবেন? বলেন তো? স্যার লিখিত জবাব দিবেন। ভেরি গুড। আপনাদের এখন পর্যন্ত খুবই ভালো মনোযোগ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা অন্ততপক্ষে আজকের ক্লাস করতেছেন। বিশেষভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। তাহলে এই ক্ষেত্রে কি করবেন? বিবাদী হচ্ছে লিখিত জবাব দাখিল করবেন। তাহলে লিখিত জবাব দাখিল সম্পর্কিত বিধান কোথায় আছে? আমাদের দেওয়ানি কার্যবিধিতে। দেওয়ানি কার্যবিধির ৮ আদেশে আছে। ৮ আদেশে কি বলা আছে? লিখিত জবাব, রিটেন স্টেটমেন্ট অ্যান্ড সেট অফ। তাহলে ৮ আদেশের ১ বিধিতে বলা আছে বিবাদী করিম সাহেব সমন প্রাপ্তির পর কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করবেন? ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করবেন। এখন সমন পাবার পর বিবাদী যদি ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হন, তাহলে সেই ক্ষেত্রে তিনি কি পাবেন? সেক্ষেত্রে তিনি আরো ৩০ কার্যদিবস সময় পাবেন। অর্থাৎ সর্বমোট বিবাদী করিম সাহেবকে কি করতে হবে? ৬০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। এখান থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেন আসে যে লিখিত জবাব দাখিল সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? শুধুমাত্র আদেশ ৮ এ আছে। এখানে কোনো সেকশন নেই। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে বিবাদী করিমকে সর্বমোট কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? তাহলে সর্বমোট শব্দটা যদি উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে ৬০ কার্যদিবসের মধ্যে কি করতে হবে? সর্বমোট শব্দ উল্লেখ থাকলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে ৬০ কার্যদিবস। আর যদি বলা থাকে যে কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে হবে ৩০ কার্যদিবস। সর্বমোট শব্দ থাকলে হবে ৬০ কার্যদিবস আর জেনারেলি হলো ৩০ কার্যদিবস। ২, ৩, ৪, ৫ এগুলো হচ্ছে আমরা পড়ার স্বার্থে, জানার স্বার্থে পড়বো, এগুলো পরীক্ষায় আসে না। তাহলে ২ এ বলা আছে, আপনারা যেই সকল দাবি নিয়ে মামলা করেছেন বাদী পক্ষের, সেই দাবি ব্যতীত, সেই ঘটনা ব্যতীত অন্য কোনো ঘটনার কথা যদি আমি বলি, আপনারা আপনাদেরকে সেটা কি করতে হবে? আমাদের যে লিখিত জবাব আছে, সেখানে অবশ্যই সেটা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ৩ বিধিতে বলা আছে, আপনারা যেই সকল দাবি করেছেন সেই দাবিগুলো আমি লিখিত জবাবে কি করতে হবে? সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। ৪ বিধিতে বলা আছে চাতুরীপূর্ণভাবে, ছল চাতুরীভাবে কি করা যাবে না? অস্বীকার করা যাবে না। আর সুনির্দিষ্টভাবে যদি অস্বীকার করা না হয়, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা স্বীকৃত বলে গণ্য হবে। এখন আপনারা যেই মামলাটা দায়ের করেছেন একেবারেই ট্রু সেন্সে যদি বলি, আপনারা বাদী পক্ষের লইয়ার মিস্টার রহিম সাহেবের আইনজীবী হিসাবে আপনারা করিম সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই মামলায় আপনাদের দাবি ছিল যে ১০% জমি হলো আপনাদের মক্কেল রহিম সাহেবের। ১০% জমি, এটাই তো ছিল মামলার ইস্যু। এখন আপনারা মামলা দায়ের করেছেন রহিম সাহেবের পক্ষে ১০% জমির দাবি নিয়ে নয়, ১০ লক্ষ টাকার দাবি নিয়ে। তার মানে মামলাটা কিসের মামলা? মামলাটা হলো অর্থের মামলা। আমরা হচ্ছে ৮ আদেশের ৬ বিধি পড়তেছি, সেট অফ। তাহলে সেট অফ এর ক্ষেত্রে আপনারা যে মামলাটা করবেন, এই মামলাটা কিসের মামলা হবে? এই মামলাটা হবে হচ্ছে অর্থের মামলা। তাহলে আপনারা যে মামলাটা করেছেন সেই মামলাটা কিসের মামলা? অর্থের মামলা হলো যে আপনারা ১০% জমির দাবি নিয়ে মামলা করেননি। আপনারা কি করেছেন? আপনারা হলো ১০ লক্ষ টাকার দাবি নিয়ে কি করেছেন? ১০ লক্ষ টাকার দাবি নিয়ে মামলা দায়ের করেছেন। এখন আপনারা বাদী পক্ষে মিস্টার রহিম সাহেবের পক্ষে বিবাদী করিম সাহেবের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা দাবি নিয়ে মামলা দায়ের করেছেন। এই মামলায় বিবাদী করিম সাহেব তার লিখিত জবাবের সময় বলল
যে আমি কি পাই? আমি রহিম সাহেবের কাছে ৫ লক্ষ টাকা পাই। আপনারা বাদী পক্ষের লয়ার রহিম সাহেবের আইনজীবী, আপনারা বলতেছেন করিমের কাছ থেকে ১০ লক্ষ টাকা পান। আবার আমি হলাম বিবাদী পক্ষের লয়ার, হ্যাঁ, করিম সাহেবের আইনজীবী, আমি বলতেছি আপনাদের মক্কেল রহিম সাহেবের কাছে আমি ৫ লক্ষ টাকা পাই। তাহলে এই ক্ষেত্রে সেট অফের যে দাবিটা আছে এটা অবশ্যই অর্থ সংক্রান্ত মামলা হবে। তাহলে এরকম পরিস্থিতিতে আদালত কি করবেন? আদালত হচ্ছে বাদীর যে দাবি ১০ লাখ, সেই ১০ লাখ থেকে বিবাদীর যে দাবি ৫ লাখ সেটাকে কি করবেন? সমন্বয় করবেন। সমন্বয় করে বাকি যেই ৫ লক্ষ টাকা আছে সেটা নিয়ে কি করবেন? মামলাটা হচ্ছে কন্টিনিউ করবেন। আর এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হয় কি আপনার সেট অফ। আর সেট অফ হলো ২ প্রকার। একটা হলো লিগ্যাল সেট অফ, আরেকটা হলো ইকুইটেবল সেট অফ। তাহলে আমরা এতক্ষণ যে সেট অফ করলাম, বাদীর দাবি ১০ লাখ, বিবাদীর দাবি ৫ লাখ, বাদীর দাবি থেকে বিবাদীর দাবি মাইনাস করে, হ্যাঁ? তারপরে হচ্ছে বাকি যে বিষয়টা আছে সেটা নিয়ে সমন্বয় করা হলো অর্থের মামলার ক্ষেত্রে। এই বিষয়টা হলো লিগ্যাল সেট অফ। আর ইকুইটেবল সেট অফটা আপনারা তো সবাই আইনজীবী। সবাই তো আর হচ্ছে কোর্ট প্র্যাকটিসে আসবেন না। কিছু, কিছু আছেন আপনারা কোর্টে আসবেন, কেউ সিভিল করবেন, কেউ ক্রিমিনাল করবেন, কেউ আবার হচ্ছে কর্পোরেট করবেন। আবার কেউ বিভিন্ন কোম্পানিতে লিগ্যাল অ্যাডভাইজার পোস্টে জব করবেন। ধরেন আপনারা তাই করতেছেন। আপনারা হচ্ছেন একটা ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানির একেবারেই হচ্ছে লিগ্যালের আপনি হেড। আপনার মাসিক সেলারি হচ্ছে ৫ লক্ষ টাকা। XYZ মাল্টিন্যাশনাল কোম্পানি, সেই কোম্পানির আপনি হচ্ছেন লিগ্যাল ডিপার্টমেন্টের হেড। আপনার সেলারি হলো মাসে ৫ লক্ষ টাকা। এখন হলো কি মাস? আগস্ট মাস। আগস্ট মাসে আপনি সেই কোম্পানিতে জব করেছেন। সেপ্টেম্বরের মাসের ১ তারিখে আপনি নতুন আরেকটা কোম্পানি এবিসি কোম্পানি থেকে আপনি অফার পেয়েছেন যে সেইখানে আপনাকে ওই মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনাকে লিগ্যালের হেড হিসাবে আপনাকে ৮ লক্ষ টাকা সেলারি দেওয়া হবে। আপনি আর সেই বিষয়ে প্রিভিয়াস কোম্পানির কথা চিন্তা না করে আপনি সেই কোম্পানিতে সেপ্টেম্বর মাসের ১ তারিখে জয়েন করে ফেলবেন। পরবর্তীতে সময় যায়, দিন যায়, কালক্ষেপণ হয়। কিন্তু আপনি যে প্রিভিয়াস কোম্পানিতে XYZ কোম্পানিতে আপনি যে ৫ লক্ষ টাকা সেলারি পাবেন, সেই সেলারির যে টাকাটা সেটা আর আপনাকে কি করা হয় না? আপনাকে আর ফেরত দেয়া হয় না। কোনোভাবেই দেয়া হচ্ছে না। অবশেষে আপনি বাধ্য হয়ে XYZ কোম্পানির বিরুদ্ধে ৫ লক্ষ টাকার অর্থের মামলা করলেন। যে তাদের কাছে আপনি ৫ লক্ষ টাকা অর্থ পান, সেলারির অর্থ। এখন কোম্পানি কর্তৃপক্ষ সেই মামলায় আপনি XYZ কোম্পানিকে বিবাদী করলেন। কোম্পানি কর্তৃপক্ষ কোর্টে আসলো। কোর্টে এসে বলল, মাননীয় আদালত, এই যে এমপ্লয়ি উনি যে দাবি করতেছেন আমাদের কাছে ৫ লক্ষ টাকা সেলারি পান, এটা কিন্তু সত্য, এটা আমরা মেনে নিই। কিন্তু মাননীয় আদালত, আপনি একজন ন্যায় বিচারক, আমরাও ন্যায় বিচার চাই। উনি যে সেপ্টেম্বর মাসের ১ তারিখে আমাদেরকে না বলে চলে গেলেন, এই ক্ষেত্রে ওনার কারণে আমাদের কোম্পানিরও কি হয়েছে? ক্ষতি হয়েছে। এখন আদালত জিজ্ঞাসা করলেন, উনি যে চলে গেলেন এই ক্ষেত্রে আপনাদের কত টাকা ক্ষতি হয়েছে? তখন কোম্পানি বলল, আমাদের যে কত টাকা ক্ষতি হয়েছে এটা কি নয়? এটা সুনির্দিষ্ট নয়। কিন্তু আপনি এমপ্লয়ি, আপনার দাবিটা কি? আপনি হলেন বাদী, আপনার দাবিটা সুনির্দিষ্ট। তাহলে যেই ক্ষেত্রে বাদীর দাবি সুনির্দিষ্ট আর বিবাদীর যে দাবি আছে সেই দাবিটা সুনির্দিষ্ট নয়, সেই ক্ষেত্রে আদালত হচ্ছে বিজ্ঞ আদালত, ন্যায় বিচারক। যেহেতু বিজ্ঞ আদালত ন্যায় বিচারক, আপনারা ল অফ ইকুইটি অ্যান্ড ট্রাস্ট পড়েছেন ইউনিভার্সিটিতে, হ্যাঁ? বিজ্ঞ আদালত ন্যায় বিচারক, উনি ওনার ন্যায় পরায়ণতার ভিত্তিতে বিষয়টাকে কি করবেন? যেহেতু ২ পক্ষই ক্ষতিগ্রস্ত অর্থের মামলায়, সেই ক্ষেত্রে উনি কি করবেন? ন্যায় পরায়ণতার ভিত্তিতে এই বিষয়টাকে সমন্বয় করবেন। যেহেতু ইকুইটির ভিত্তিতে সমন্বয় করবেন, এজন্য এই বিষয়টাকে বলা হয় কি? ইকুইটেবল সেট অফ। আরেকটা হলো কাউন্টার ক্লেম। কাউন্টার ক্লেম হলো আপনারা দাবি করতেছেন করিম সাহেবের কাছে ১০ লক্ষ টাকা পান। এখন করিম দাবি করতেছে আমি রহিম সাহেবের কাছে ২০ লক্ষ টাকা পাই। অর্থাৎ বাদীর দাবি থেকে যদি বিবাদীর দাবি বেশি হয়ে যায়, সেই বিষয়টাকে বলা হয় কি? কাউন্টার ক্লেম। কাউন্টার ক্লেমের ক্ষেত্রে আপনাকে আলাদা করে কি করতে হবে? মোকদ্দমা দায়ের করতে হবে। এখন আপনাদের কাছে কোশ্চেন, যারা এতক্ষণ ধরে শুনতেছিলেন, প্রি ট্রায়াল স্টেজে এখন লিখিত জবাব দাখিল হয়ে গেছে। লিখিত জবাব দাখিলের পর পরবর্তীতে কি হবে আপনাদের এই মামলায়? বলেন তো আপনারা? পরবর্তী স্টেজ কি? পরবর্তী পর্যায়ে কি হবে? এডিআর অল্টারনেটিভ ডিসপিউট বিকল্প বিরোধ নিষ্পত্তিতে যাবে, আদালত লেবার পাঠাবে। কোর্টে মামলা করা যাবে। লেবার কোর্টে তো আর অর্থের মামলা হবে না। সেখান